লঞ্চ করতে চান, আসলে সেই প্রোডাক্টটা বাংলাদেশের ইকোনমিক ফিজিবিলিটি কন্ডিশনে আছে কিনা, পাশাপাশি সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ফিজিবিলিটিটা আছে কিনা। যেমন ধরেন আমাদের দেশের পার্সপেক্টিভে আপনি যে প্রজেক্টটা করছেন, যদি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো ইস্যুস থাকে, যেমন আপনি পরিবেশ দূষণ করছেন কিনা, যদি পরিবেশ দূষণ করে থাকেন, পরিবেশ দূষণ করার জন্য যে পরিবেশের ছাড়পত্র লাগবে, সেই মেইন জিনিসটা মেনটেন করার ক্যাপাবিলিটি আপনার আছে কিনা, বাংলাদেশের সোসাইটির সাথে এটা ম্যাচ করে কিনা আপনি যে প্রজেক্টটা করতে যাচ্ছেন। সো মোটা দাগে আমরা এখানে 6টা ফিজিবিলিটি ফেজ দেখেছি। তো 6টা ক্ষেত্রে ফিজিবিলিটির স্টাডি নরমালি করা হয়, বাট মোস্ট অফ দ্য কেসে আমরা যদি প্রায়োরিটি চিন্তা করি, প্রায়োরিটি চিন্তা করলে আমার এখানে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটা হচ্ছে মেজরলি প্রায়োরিটির মধ্যে আসে। এরপরে যেটা আছে সেটা হলো টেকনিক্যাল ফিজিবিলিটি, এবং তারপরে আসে হলো মার্কেটিং ফিজিবিলিটি। সো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি ফার্স্ট প্রেফারেবল, তারপর টেকনিক্যাল ফিজিবিলিটি, তারপর হচ্ছে মার্কেট ফিজিবিলিটি, তারপর বাকিগুলো আসে হলো আপনার এক্সটার্নাল যে ফিজিবিলিটি গুলো আছে সেই পার্ট গুলা হয় কিনা। এবং মাথায় রাখতে হবে এই ফিজিবল গুলা প্রত্যেকটার মধ্যে, যেমন মার্কেটিং ফিজিবলটা ভায়াবল হতে হবে, টেকনিক্যাল ফিজিবল মানে হচ্ছে আপনার ফোনের অথবা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ফিচারটা মার্কেটে যারা কম্পিটিটর আছে সেই প্রোডাক্টের টেকনিক্যাল ফিচারের সাথে মেলে কিনা, আপনার কোম্পানি ক্যাপাবিলিটি আছে কিনা এই প্রজেক্টটা ম্যানেজ করার জন্য, ফাইন্যান্সিয়ালি প্রজেক্টটা ফিজিবল কিনা, প্রফিটেবল কিনা, ইকোনমিক ফিজিবিলিটি মানে আপনার টাকা পয়সা অথবা আপনার ইকোনমিক কন্ডিশন ঠিক আছে কিনা আপনার দেশের অথবা আপনি যে রিজিয়নে করতে যাচ্ছেন প্রজেক্টটা, সোসাইটি যে অথবা এনভায়রনমেন্ট রিলেটেড যে কাজটা আছে সেটা সাস্টেইনেবল আছে কিনা, সেটাও আপনাদেরকে মাথায় রেখে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা করতে হবে। আমরা যদি মার্কেট ফিজিবিলিটিটাতে একটু ডিটেলসে ঢুকি, দেখেন তো মার্কেট ফিজিবিলিটির মধ্যে ফার্স্ট যে পার্টটা আসে সেটা হলো আসলে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কেমন হতে হবে, প্রোডাক্টটা হওয়ার জন্য প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে, প্রোডাক্ট ক্লাসিফিকেশনটা কি, প্রোডাক্টটা ইউজ করব কোথায়, সেই প্রোডাক্টগুলো আপনার মার্কেট ফিজিবিলিটি স্টাডির মধ্যে থাকে। নর্মালি দেখেন আমরা যখন ফিজিবিলিটি অ্যানালাইসিস করব অ্যাজ এ প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে অথবা প্রজেক্ট প্ল্যানিং লিড হিসেবে, তখন এই 6টা পার্সপেক্টিভ থেকে আমাকে ফিজিবিলিটি অ্যানালাইসিস করে যারা প্রজেক্ট অ্যাপ্রুভ করে সেই বোর্ডের কাছে আমাকে প্রপোজালটা পাঠাতে হবে। মাথায় রাখবো আমরা যখন কোনো একটা প্রজেক্ট প্রপোজাল রেডি করব তখন সেই প্রজেক্ট প্রপোজালটা এই 6টা পার্সপেক্টিভের উপর অথবা 6টা ফিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাকে প্রজেক্টটা ফিজিবিলিটি বোর্ড অথবা প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের কাছে উত্থাপন করতে হবে। তারা তখন সেই 6টা ফিজিবিলিটি পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করে যখন অ্যাপ্রুভালটা দিবে তখন কিন্তু সেটা ইমপ্লিমেন্টাল ইঞ্জিনিয়ারের কাছে যাবে। সো অ্যাজ এ প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে এই 6টা পার্সপেক্টিভ অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টের জন্য আপনাকে প্রোডাক্ট রিলেটেড ডিটেইল একটা গাইডলাইন দিতে হবে। তারপর এই প্রোডাক্টটা কারা কারা চাচ্ছে, যদি আপনি নতুন কোনো একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চান এবং নতুন কোনো একটা ফ্যাক্টরি দিতে চান কোনো একটা আইটেমের, ধরেন আপনি বাংলাদেশে একটা ফ্যাক্টরি দিতে চান কি একটা পারফিউম ইন্ডাস্ট্রি দিতে চান, এখন এই পারফিউমিং ইন্ডাস্ট্রিটার জন্য আসলে বাংলাদেশে মার্কেট সাইজ কতটুকু, কারা কনজিউমার আছে, আসলে কনজিউমার যে লেভেল আছে সেই মার্কেট সাইজের জন্য আপনার যে পারফিউম ইন্ডাস্ট্রিটা করবেন সেটা কি আসলে ফিজিবল কিনা, অথবা কতটুকু মার্কেট সাইজ আছে, কাস্টমার কারা, সেটা কি আপনার এন্ড ইউজারে যাবে, ডাইরেক্ট আপনি পারচেস করবেন নাকি ইন্ডাস্ট্রির সাব প্রোডাক্ট হিসেবে র মেটেরিয়াল হিসেবে আপনার কাজ করতে হবে। এর বাইরে আরেকটা পার্ট যেটা আসে সেটা হলো যে এই যে প্রোডাক্টটা আপনি লঞ্চ করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা কি মার্কেটে আপনি নতুন করে লঞ্চ করবেন নাকি কোনো একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট হিসেবে রিপ্লেস করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি আমি যদি 90s এর একটা এক্সাম্পল দেই, আমাদের তখন যদি আমাদের ডিটারজেন্ট পাউডার যদি বলি তখন পুরো সাবকন্টিনেন্টে ডিটারজেন্ট পাউডার ছিল একটাই, সেটা হলো রিন। কিন্তু রিনের দাম ছিল হিউজ, প্রায় 15 টাকা পার কেজির মতো যদি আমি 1990s এর কথা বলি। তারপরে দেখা যাচ্ছিল সেটার পরিবর্তে নির্মা নামে একটা ওয়াশিং পাউডার আসলো যেটার দাম আসলো 3 কেজি পার 3 টাকা পার কেজি। সো এতে করে দেখা গেল যে আপনি যখন 15 টাকা পার কেজি প্রোডাক্টের জায়গায় 3 কেজি প্রোডাক্ট নিয়ে আসেন, তার মানে ডেফিনেটলি কিন্তু আপনি প্রোডাক্টটাকে কি করতেছেন, একই প্রোডাক্ট দিয়ে কম দামের একটা প্রোডাক্ট রিপ্লেস করতেছেন, বাট আপনি কিন্তু নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতেছেন না। বাট আপনি যদি সিম্পলি আরেকটা জিনিস চিন্তা করেন যে আপনি নতুন কোনো টেকনোলজি নিয়ে আসছেন, সেটাও হতে পারে। যেমন ধরেন এক সময় এসকেলেটর ছিল অথবা সিঁড়ি ছিল, এসকেলেটরের পরিবর্তে যখন আপনি লিফট আনবেন, লিফট কিন্তু নিউ প্রোডাক্ট আনবে। সো আপনি এসকেলেটরের পরিবর্তে যখন লিফটের প্রজেক্ট অথবা লিফট নিয়ে স্টাডি করবেন তখন আপনাকে কিন্তু এক্সিস্টিং যতগুলো এসকেলেটর আছে তার পরিবর্তে মার্কেট সাইজে কতটুকু আপনি লিফট দিয়ে রিপ্লেস করবেন সেটা কিন্তু আপনাকে ডিটেলস দেখাইতে হবে। এরপরে যেটা আছে যে আসলে প্রোডাক্ট যদি আপনি নিয়ে কনসিডার করেন প্রোডাক্ট গুলো কারা চায়, আপনি কি ডাইরেক্ট কাস্টমার ইন্ডে ডিরেক্ট পাঠিয়ে দিবেন নাকি আপনি ডিস্ট্রিবিউটর মডিউল মানে ডিলার মডিউলে কাজ করতে চান, যে আপনি বেসিক্যালি ডিলারদের কাছে দিয়ে দিবেন তারা এন্ড কাস্টমারকে ডিল করবেন। আবার এমন হতে পারে আপনি আপনার শপটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন, যেমন এক্সাম্পল যদি দেই টেস্টি ট্রিট,
টেস্টিটিভ কি করে, ডাইরেক্ট কোন একটা অর্গানাইজেশন আমাদের আছে বাংলাদেশে, প্রাণ আরএফএল গ্রুপ, ওদের একটা সাবসিডিয়ারি প্রোডাক্ট টেস্টিটিভ, ওরা ডাইরেক্ট কনজিউমারকে সেল করে। আবার দেখেন আরেকটা পার্ট আছে ওদের, ধরেন টেস্টিটিভের বাইরেও কিন্তু ওদের ডাইরেক্ট প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউটর চ্যানেলে যায়। যেমন ধরেন আমরা যদি আমাদের আশপাশে রিটেল যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি যে কারা কোন কোন প্রোডাক্ট গুলো আছে, সেটা যদি আমরা চিন্তা করি যে কোনো রকমের বেকারি আইটেম বলেন অথবা যে কোনো ফুড আইটেম বলেন, ম্যাক্সিমাম কিন্তু প্রাণ আরএফএল গ্রুপের, বাট তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল কিন্তু ডিফারেন্ট। সো এই যে এক একটা এক এক রকমের বিজনেস ডিল করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন মডিউলে কাজ করে। আমরা তিনটা মডিউল থাকে, একটা হলো ডিস্ট্রিবিউটর মডিউল, একটা ডিলার মডিউল, আর একটা হলো রিটেল মডিউল। ডিস্ট্রিবিউটর মডিউল মানে হচ্ছে ধরে নেন আপনি একটা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চান, সেটা ঢাকা রিজিয়নের মধ্যে। সো ঢাকা রিজিয়নের মধ্যে বড় একটা লোককে আপনি দায়িত্ব দিলেন, সে পুরো ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার প্রোডাক্টটা ডিল করবে, এবং তার আন্ডারে কি থাকবে, অনেকগুলো ডিলার থাকবে। ডিলাররা কি হচ্ছে, তার আন্ডারে অনেকগুলো আরো এরকম ডিলারদের মতো ছোট ছোট আইটেম থাকে, যে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে একজন ডিস্ট্রিবিউটর থাকবে, তার আন্ডারে হয়তো 10 জন বড় বড় এলাকা আপনার লোক থাকবে, যার কাজ হলো ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অথবা ঢাকা বিভাগের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট থাকবে অথবা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো থানা থাকবে, প্রত্যেকটা থানায় একজন করে দায়িত্ব দিবে। এখন প্রত্যেকটা থানার মধ্যে যখন আপনি একজনকে দায়িত্ব দিলেন, এখন এক একজন থানার জন্য এক একজন ডিলার নিয়োগ দিলেন, এক একটা ডিস্ট্রিক্টের জন্য একজন ডিস্ট্রিবিউটর নিয়োগ দিলেন, এবং প্রত্যেকটা থানার মধ্যে দেখা যাচ্ছে একজন ডিলার আন্ডারে, ওই আন্ডারে যতগুলো রিটেইলার আছে সবগুলো রিটেইলারে আপনি প্রোডাক্টগুলো সেল করলেন। সো আপনি যখন মার্কেট ফিজিবিলিটি অ্যানালাইসিস করবেন প্রোডাক্ট রিলেটেড, তখন এই জিনিসগুলো আপনাকে শেয়ার করে দিতে হবে। এখন দেখেন নতুন একটা প্রোডাক্ট যখন মার্কেটে আপনি লঞ্চ করতে চাবেন, এই ধরনের প্রোডাক্ট আপনি লঞ্চ করতে চান, মার্কেটে আপনি কিভাবে জানাবেন লোকজনকে যে আপনি প্রোডাক্টটা নিয়ে মার্কেটে আসছেন? তো এই যে জানানোর কাজটা কিভাবে জানাবেন, কিভাবে প্রমোশন করবেন, এই পার্টগুলো কিন্তু আপনি মার্কেটে অবশ্যই জানাতে হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে মার্কেটে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, আপনার আসলে কম্পিটিটরকে, আপনি যদি ফুড আইটেম নিয়ে আসে, ফুড রিলেটেড এই আইটেমের কম্পিটিটর কারা, আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল আইটেম নিয়ে আসেন, আপনি যদি ইলেকট্রনিক্স আইটেম নিয়ে আসেন, আপনি যদি রিনিউয়েবল এনার্জি আইটেম নিয়ে আসেন, তাহলে আপনার কম্পিটিটর কারা, কম্পিটিটররা আসলে কি করছে, কম্পিউটার গুলো কি প্রোডাক্টটা লোকালি বানাচ্ছে না ইম্পোর্ট করে আনছে? যদি লোকালি বানায় তাহলে তার সাথে আপনার প্রাইসিং ডিফারেন্সটা কেমন হতে পারে? তারপরে আপনি যে প্রোডাক্টটা যদি ইম্পোর্ট করে আনে সেক্ষেত্রে আপনার প্রাইসিং ডিফারেন্সটা কেমন হতে পারে, যাতে অল টুগেদার একটা ওভারভিউ পায় যে আপনি প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করলে ঠিক কি অবস্থায় আপনার মার্কেটে প্রোডাক্টটা পড়বে। এর বাইরে আরো জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরেন আপনি কোনো প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করতে যাবেন, সেই ক্ষেত্রে প্রোডাক্ট গুলো যদি আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, র মেটেরিয়াল গুলো, যে প্রোডাক্ট গুলো দিয়ে আপনি প্রোডাক্টটা তৈরি করবেন, সেই প্রোডাক্ট গুলো আসলে ইম্পোর্ট করে আনলে সেই ইম্পোর্ট করা প্রোডাক্ট গুলো ডিউটি স্ট্রাকচার কেমন, কতটুকু কাস্টমস ডিউটি দিতে হবে, প্রোডাক্টটা মার্কেটে যদি সেল করেন সেটা কি কোনো ডেঞ্জারাস গুড কিনা অথবা রেগুলার আইটেম, নর্মালি গভর্নমেন্টের কোনো স্পেশাল প্রটোকল আছে কিনা, যে প্রোডাক্টটা লঞ্চ করলে হয়তো আপনাকে এক্সট্রা কোনো ডিউটি দিতে হবে। যেমন আপনি যদি টোবাকো আইটেম বিক্রি করতে চান, টোবাকো আইটেমের ক্ষেত্রে কিন্তু সরকার একটা হিউজ সাবসিডি, একটা এক্সট্রা ডিউটি দেয়া লাগে। তো এই যে দেখেন এই প্রোডাক্ট গুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু মার্কেটে ওভারঅল একটা সিনারিও দিতে হবে, যাতে করে আপনি কি করতে পারেন, যখন এই জিনিসটা অ্যাপ্রুভাল বোর্ডে উঠবে তখন তাদের কাছে সাফিসিয়েন্ট ইনফরমেশন থাকে, যাতে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ওভারঅল যে ওয়ার্কটা করেছেন সেই জিনিসটা তারা বুঝতে পারে। তো এখন এই ওভারঅল সিনারিওর পরে তখন একটা রিভিউ থাকবে এবং একটা সামারি রাখতে হবে যে আপনি এই ওভারঅল ইনফরমেশনটা কি করেছেন, মার্কেট সার্ভে করেছেন, মার্কেট সার্ভের মাধ্যমে এই টোটাল জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করছেন। আমরা আগে যে টপিকগুলো দেখালাম সবগুলো হলো মার্কেট সার্ভে স্টাডি। এরপরে আপনি কি করছেন, এরপরে যেটা আসবে, যেমন আপনি যে প্রোডাক্টটা তৈরি করতে যাচ্ছেন সেটা মার্কেটে ঠিক কতটুকু আপনি ফেড করতে চান এবং মার্কেটে অ্যাকচুয়ালি ডিমান্ড কতটুকু আছে। দেখেন দিন শেষে আপনি কতটুকু বিক্রি করতে পারছেন এবং কতটুকু আপনি তৈরি করতে পারছেন, আপনার মার্কেটের ডিমান্ড যতটুকু আছে আপনি কতটুকু তৈরি করে মার্কেটে দিবেন, সেটার উপরে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল প্রফিটেবিলিটিটা আসবে। সো মার্কেট স্টাডিটা এই জন্যই দরকার যে আসলে আপনি চিন্তা করলেন যে একটা প্রোডাক্ট আপনি মাসে 10 লক্ষ ইউনিট একটা মাসে ফ্যাক্টরিতে তৈরি করবেন অথবা কোনো একটা ফ্যাসিলিটি থেকে আপনি ডেলিভার করবেন, কিন্তু আসলে দেখা গেল যে আসলে প্রোডাক্টের মার্কেট ডিমান্ড আছে 1 লাখ ইউনিটের। সো আপনি যে 10 লাখ ক্যাপাসিটির প্রোডাক্ট একটা নিয়ে মার্কেটে লঞ্চ ফ্যাক্টরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ফুল ক্যাপাসিটি ইউটিলাইজেশন করতে পারবেন না। সো আলটিমেটলি আপনি যখন টেকনিক্যাল অথবা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অ্যানালাইসিস করবেন তখন কিন্তু সেটা ম্যানেজ করা যাবে না। সো এখন আপনি মার্কেট সার্ভে করে টোটাল মার্কেট সাইজটা জানলেন, আপনি ফ্যাক্টরিতে কতটুকু তৈরি করতে পারবেন অথবা কতটুকু মার্কেট দিতে চান, এখান থেকে আপনি কতটুকু ডিমান্ড এবং সাপ্লাই দিতে পারবেন সেটা পেয়ে যাবেন। তার মানে এইখান থেকে আপনার টোটাল প্রোডাক্টের কোয়ান্টিটি যেটা আসবে, যে আপনি কতটুকু মার্কেট ডিমান্ড কতটুকু ফুলফিল করবেন সেই জিনিসটা আপনি বের করতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস লাগবে যে কিভাবে এই প্রোডাক্টটা মার্কেটে আপনি সেল করতে চান, কোন স্ট্র্যাটেজিতে,
এই স্ট্র্যাটেজি গুলো ডিটেলসে আপনাকে দিতে হবে, যেটাকে আমরা বলতেছি মার্কেট ফিজিবিলিটি। ওভারঅল জিনিসটা আপনাকে স্টাডি করতে আমার প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে থাকতে হবে। এরপরে থাকতেছে টেকনিক্যাল ফিজিবিলিটি। যে টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে কি থাকবে, যেমন ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট করতে চান, কোনো একটা ফ্যাক্টরি দিতে চান, অথবা কোনো একটা বিল্ডিং বানাতে চান। সো এই যে বিল্ডিংটা বানাতে চান, এই যে ফ্যাক্টরিটা বানাতে চান, এই যদি আপনি বিল্ডিং বানাতে চান, তাহলে এই বিল্ডিংটা কোন জায়গাতে বানাতে চান, এই জায়গা থেকে যদি আপনি বিল্ডিং বানাতে চান, বিল্ডিং কিভাবে আপনি একটা বিল্ডিং কে ডিজাইন করবেন, আপনাকে প্রথমে বের করতে হবে যে কতটুকু জায়গা আছে, কত স্কোয়ার ফিট বানাতে চান, কত স্কোয়ার ফিট জায়গা আছে, কতটুকু কত কয়তলা বিল্ডিং করতে চান, কতগুলো ফ্ল্যাট হবে, প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কতটুকু হবে, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কতগুলো রুম থাকবে, বাথরুম থাকবে, এই প্রত্যেকটা রুমের জন্য কতগুলো আপনি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কতটুকু লাইটিং গুলো রাখবেন, কতটুকু লাইটিং রাখছেন, কতটুকু আপনি সুইচ বোর্ড থাকবে প্রত্যেকটা রোডে, টোটাল আপনার বিল্ডিং এর লোড কত আছে, কানেক্ট ইলেকট্রিসিটি লোড কত আছে, আপনার এক একটা ফ্ল্যাটের ইলেকট্রিসিটি লোড কত আছে, কমন যে পার্ট গুলো আছে, যেমন আপনি একটা লিফট লাগালেন, তারপর হচ্ছে আপনার পানির যে মোটর থাকলো সেইগুলো তো কমন আইটেমে থাকবে, সেই ক্ষেত্রে লোড গুলো কতটুকু আছে, প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনার একটা টেকনিক্যাল ফিজিবিলিটি থাকতে হবে, যে আপনি কত কিলোওয়াটের সাবস্টেশন আপনার বিল্ডিং এর জন্য লাগাতে চান। আপনি যদি কোনো একটা ইন্ডাস্ট্রি করতে চান, সেই সেম একইভাবে আপনার ইন্ডাস্ট্রির জন্য টোটাল ইন্ডাস্ট্রিতে কত কিলোওয়াট লোড লাগবে, সেই ক্ষেত্রে আপনাকে হিসাব করে দেখতে হবে যে টোটাল কতগুলো আপনার মেশিন আছে, সো কতগুলো মেশিনের জন্য ইন্ডিভিজুয়ালি কত কিলোওয়াট লোড লাগতে পারে, প্রত্যেকটা কিলোওয়াট লোড হিসাব করার পরে একটা কন্টিনজেন্সি ধরে নেবেন 20 থেকে 30%। এরপরে দুইটা জিনিস থাকে, আপনার কানেক্টেড লোড একটা হিসাব, যে আপনার মেশিনের যে রেটিং আছে কত কিলোওয়াট, সবগুলো মেশিনের কিলোওয়াট যোগ করে আপনি কি করেন কানেক্টেড লোড পেলেন, যে এতটুকু কানেক্টেড থাকবে, বাট অ্যাকচুয়ালি আসলে অ্যাভেলেবল লোড কতটুকু। দেখা গেছে যে আপনার ফ্যাক্টরিতে কানেকশন লোড আছে হয়তো 1000 কিলোওয়াট আওয়ার, কিন্তু আপনি এট এ টাইম 500 কিলোওয়াটের বেশি ইউজ করেন না। তো তার মানে আপনি যদি কানেক্টেড লোড 1000 থাকলো, কিন্তু আসলে আপনার যেহেতু এট এ টাইম 500 কিলোওয়াটের বেশি ইউজ করছেন না, সেক্ষেত্রে আপনি হয়তো 500 কিলোওয়াটের একটা সাবস্টেশন নিতে পারেন, অথবা 600 কিলোওয়াটের একটা সাবস্টেশন নিতে পারেন, বাট 1000 কিলোওয়াটের সাবস্টেশনের দরকার নাই। যদি 1000 কিলোওয়াটের সাবস্টেশন নেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক বেশি পড়বে, প্রজেক্ট কস্ট বেড়ে যাবে, আবার ইনভেস্টমেন্টের যে রিটার্ন আছে সেই রিটার্নটাও তো আপনি শুধু 500 থেকে 600 কিলোওয়াটের জন্যই পাচ্ছেন। তো আবার পার ইউনিটে দেখা যাচ্ছে যখন কানেক্টেড লোড বাড়াবেন, তখন ইলেকট্রিসিটি চার্জের বেড়ে যাবে, দেখা যাচ্ছে পার কিলোওয়াট লোড হয়তো 11 টাকা, আপনি যদি কানেক্টেড লোড ডাবল করে দেন, আপনার হয়তো পার কিলোওয়াট পড়ে যাবে 13 টাকা পার ইউনিট। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার এই টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে আসবে। এর বাইরে আমরা যেটা বলছিলাম যে ম্যানেজারিয়াল ফিজিবিলিটি আছে, যে আপনার অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি আছে কিনা, আপনার ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে আসবে যে আসলে আপনার এনভায়রনমেন্ট অথবা আপনি যে ইকোনমিতে আছে সেই ইকোনমির পারচেস পাওয়ারটুকু আছে কিনা। এনভায়রনমেন্টাল ফিজিবিলিটির মধ্যে আসবে যে আসলে আপনি গভর্নমেন্টের যে কমপ্লায়েন্স যেগুলো আছে সেগুলো আপনি মেনটেন করতে আদৌ পারবেন কিনা। আপনার যদি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট লাগে, আপনার যদি এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগে, আপনার যদি সয়েলেজ ট্রিটমেন্ট প্ল্যান লাগে, আপনি আসলে সেটা কমপ্লাই করতে পারবেন কিনা। অথবা এনভায়রনমেন্টের আরো রেগুলেশন আছে যে আপনি কার্বন এমিশন যেটুকু আছে সেই কার্বন এমিশন এখন করবেন কিনা। আপনার হয়তো সার্টেন অ্যামাউন্টের হয়তো একটা সোলার প্যানেল লাগবে ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সো আপনি সেটা করতে বাধ্য। সেটার জন্য যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে সেটা আপনি প্রজেক্ট কস্টের মধ্যে আসলে ইনক্লুড করছেন কিনা। এরপরে আসবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, যে আসলে আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকা রিটার্নটা আসলে আপনার ঠিকঠাক মতো আসবে কিনা। সো আমাদের অ্যাজ এ প্রজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, ইনিশিয়ালি এই পার্টটাই হচ্ছে মেইনলি ভ্যালুয়েটিং করে, কারণ আপনার এই পার্টে যদি খুব ভালো বেশি বেনিফিট এনশিওর করতে পারেন, তাহলে বাকি যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো হয়তো সামহাও আপনি ম্যানেজ করতে পারবেন। বাট দিন শেষে যেহেতু ক্যাপিটাল টাকা ইনভেস্ট করা এবং টাকা রিটার্ন করাটাই মেজর উদ্দেশ্য থাকে, সেটার জন্য ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটাই হচ্ছে আমাদের মেজর টার্গেট। সো ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটির জন্য আসলে আমরা কিভাবে আগাতে পারি। সো আমরা যদি ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটির মধ্যে চিন্তা করি, এখানে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি আমরা প্রজেক্ট অ্যাপ্রাইজাল অথবা প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালিসিস দুইটা সেম একইভাবেই রিপিট করতে পারি। এখানে হয়তো আমরা প্রজেক্ট অ্যাপ্রাইজাল বলছি, আমরা এটাকে ফাইন্যান্সিয়াল আমরা প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডিও বলতে পারি। সো প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডির মধ্যে যদি ফাইন্যান্সিয়াল টার্মের কথা বলি, এখানে আমরা টোটালটাই যেটা আলোচনা করব সেটা হলো ফাইন্যান্সিয়াল টার্ম। সো এটা হলো টোটালি ফাইন্যান্সিয়াল পার্ট অফ থেকে আমরা কি করব, ফিজিবিলিটি গুলো অ্যানালাইসিস করে দেখবো। সো আমরা দেখি এখানে দুইটা পার্ট আছে, দুইটা ভাবে আমরা করতে পারি, একটা হলো ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া আর একটা হলো নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। সো ডিসকাউন্টিং ক্রাইটেরিয়াটা কিভাবে হিসাব করে আর নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া কি, এখন দেখেন আপনি নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়ার মধ্যে আসবে যে আপনি আজকে 100 টাকা যদি ইনভেস্ট করেন, আপনি 5 বছর পরে এই ইনভেস্টমেন্ট 100 টাকাই ধরলেন। সো আজকে 100 টাকা যদি ইনভেস্ট করেন, 5 বছর পরে আপনি ধরে নেবেন যে আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, কিন্তু আসলে কি তাই?
সো যদি আপনি চিন্তা করেন যে 5 বছর পরে 100 টাকার ভ্যালু আসলে 100 টাকা নাই, 5 বছর পরে 100 টাকার ভ্যালু হয়ে গেছে 80 টাকা অথবা 85 টাকা। সো এই যে আপনি 5 বছর পরে 100 টাকা ডিভ্যালুয়েশন হলো, সেইটা যদি কনসিডার করে ক্যালকুলেশন করেন, সেটাকে আমরা বলতেছি ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। আর যদি ধরেন যে আজকের 100 টাকা 5 বছর পরে 100 টাকা সেম টাকা, তাহলে আমরা সেটাকে ধরবো নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। সেখানে ডিসকাউন্টিং ক্রাইটেরিয়ার মধ্যে 3টা পার্ট আসে। একটা হলো নেট প্রেজেন্ট ভ্যালু, যে আসলে আজকের ভ্যালুটা, আজকে যে 100 টাকা সেটা 5 বছর অথবা 10 বছর পরে সেটার ভ্যালুটা কত থাকবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স থাকে, যে আমি আজকে 100 টাকা ইনভেস্ট করলে যে টাকা ইনভেস্টমেন্ট পাচ্ছি সেটা আসলে কত পার্সেন্টেজ আকারে আসতেছে। তো এই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখি একটার পর একটা। সো একদম প্রথমেই যদি আমরা হিসাব করি, একটা পার্ট যেটা আলোচনা করব সেটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট গুলা, এই পার্ট গুলো একটু ভালো মতো খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা এক্সাম্পল দিকে আমরা করব। সো প্রত্যেকটা ক্লারিফিকেশনই দেখবেন, কারণ এটা আপনাদের মিড টার্মের মধ্যে আসতে পারে। একটা প্রবলেম দেওয়া থাকবে, একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটার এগেইনস্টে আপনাকে বের করতে হবে যে আসলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কেমন। সো আমরা একটু ধরি, তো আমাদের রিটার্ন এন্ড ইনভেস্টমেন্ট মানে হলো যে আপনি ধরেন কোনো একটা প্রজেক্টে 100 টাকা ইনভেস্টমেন্ট করছেন, এবং এই 100 টাকা ইনভেস্টমেন্ট করার পরে সবকিছু বাদ দিয়ে আপনি 20 টাকা প্রফিট করছেন। তো 100 টাকা ইনভেস্ট করার পরে আপনি যদি 20 টাকা প্রফিট করেন, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 20/100, মানে হচ্ছে 20% রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আমি আবারও বলছি, ধরেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মানে হলো যে আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করছেন, করার পরে সব খরচ বাদ দিয়ে, আপনার সব খরচ বাদ দেওয়ার পরে শুধুমাত্র আপনার 20 টাকা প্রফিট হয়েছে। সো এই 20 টাকা প্রফিট হলে উপরে নেট ইনকাম আমাদের 20 টাকা হচ্ছে। আর যেহেতু আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করছি, তার মানে আমার এটা প্রফিট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 20%। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিন্তু পার্সেন্টেজ আকারে বের করতে হয়। আর রিটার্ন অফ ইনভেস্টমেন্টের ভ্যালুটা যত বেশি হয়, তত হচ্ছে আমাদের প্রজেক্টটা তত বেশি ভালো, যে ডেফিনেটলি আপনি যত প্রফিট করবেন সেখান থেকে রিটার্ন অফ ইনভেস্টমেন্টও তত তাড়াতাড়ি আসবে। সো এখন দেখেন, আপনার যদি একাধিক প্রজেক্ট থাকে, ধরেন আপনার 2টা প্রজেক্ট আছে, প্রজেক্ট এ আরেকটা হচ্ছে প্রজেক্ট বি। এখন আপনাকে যদি বলা হয় যে 2টা প্রজেক্টের মধ্যে থেকে আপনার কোনটা প্রজেক্ট ভায়াবল বেশি হবে, অথবা কোন প্রজেক্টটা আপনি করবেন, অথবা আপনার একাধিক প্রজেক্ট আছে, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি, এই 3টা প্রজেক্টের ডাটা দেওয়া আছে যে 3টা প্রজেক্ট থেকে আপনি কত টাকা ইনকাম করবেন, কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনি কোন প্রজেক্টটা করতে চান, অবশ্যই 3টা প্রজেক্টের জন্য এটার আরওএ বের করবেন, এটার আরওএ বের করবেন, এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বের করার পরে যেটার আরও ইনভেস্টমেন্ট সবচাইতে বেশি থাকবে সেই প্রজেক্টটাই আমরা করব। ধরে নিচ্ছি প্রজেক্ট বি যদি বেশি হয়, তাহলে আমরা সেই প্রজেক্টটাই করব। প্রজেক্ট সি যদি বেশি হয়, তাহলে প্রজেক্ট সিটাই আমরা করব। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। এক্সাম্পলটা যদি এরকম চিন্তা করেন যে কোনো একজন ইনভেস্টর, সে একটা প্রপার্টিতে $5 লাখ ইনভেস্ট করেছে। ইনভেস্ট করার পরে 2 বছর পরে সে ওই প্রপার্টিটা $10 লাখ ইনভেস্টমেন্ট সে বিক্রি করে দিল। তো 5 লাখ টাকা ইনভেস্ট করে 10 লাখ টাকায় সে কি করলো, বিক্রি করে দিল। তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কত আমরা যেটা বলছি, তাহলে ইনকামটা কত হলো, যেহেতু আমরা 10 লাখ টাকা বিক্রি করলাম আর 5 লাখ টাকা আমরা ইনভেস্ট করেছিলাম, তাহলে টোটাল প্রফিট হলো 10 লাখ মাইনাস 5 লাখ ডিভাইডেড বাই টোটাল আমার ইনভেস্টমেন্ট কত ছিল। সেখানে দেখেন, এটা যদি আমরা বাদ দেই, তাহলে এখান থেকে কিন্তু আমার 5 লাখ থাকতেছে নেট ইনকাম, ডিভাইডেড বাই ইনভেস্ট করেছিলাম 5 লাখ টাকা, তাহলে টোটাল 1 or 100%। সো আমরা সবসময় মাথায় রাখবো, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমরা কিসে দেখাবো, আমরা পার্সেন্টেজে দেখাবো। সো এটার আরওআই হচ্ছে 100%। আরেকটা দেখেন, আরেকটা আমরা যদি এইটার কথা চিন্তা করি, এই কেসটার কথা চিন্তা করি, যে কোনো একটা প্রজেক্টে আমি কি করলাম, 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। সো যেহেতু ইয়ার জিরো, সো আমি সবসময় ইয়ার জিরো যেটা আছে, মাইনাস থাকা মানে হচ্ছে আমি ইনভেস্ট করেছি, আর প্লাস হওয়া মানে হচ্ছে এই টাকাটা আমার ইনকাম হয়েছে। এখন দেখেন, আমি যদি চিন্তা করি এই সবগুলো আমার ইনকাম, তাহলে আমাকে যদি হিসাব করা হয় যে আমি প্রথম বছরে 30,000 টাকা পেয়েছি, দ্বিতীয় বছরে 35,000 টাকা পেয়েছি, তৃতীয় বছরে 40,000 টাকা পেয়েছি, এবং চতুর্থ বছরে 45,000 টাকা পেয়েছি, তাহলে আমাকে যদি বলা হয় এই 4 ইয়ার যে পিরিয়ডটা আছে, সেই 4 ইয়ার পিরিয়ডের মধ্যে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত, তাহলে খুব সহজ হিসাব, আমরা এই 4 বছরের আমরা যেটা করব, এই 4 বছরের এই 4 বছর থেকে কত টাকা প্রফিট আসছে, এটা যোগ এটা, এটা যোগ এটা, এবং এটা যোগ এটা, তাহলে টোটাল প্রফিট আসতেছে কত আমার এখান থেকে। টোটাল প্রফিট আসতেছে এখান থেকে আমরা যদি হিসাব করি 30 থেকে 35,
30 এবং 35, এটা কিন্তু টোটাল ইনকাম ধরছি আমরা, এটা কিন্তু আমরা টোটাল ইনকাম ধরছি। দেখেন 30 এবং 35, 65 যোগ 40, 1,40,000 এবং এখানে 1,50,000। তাহলে এখান থেকে টোটাল ইনকাম হলো 1,50,000, ইনভেস্ট করেছিলাম কত, 1,00,000 টাকা। তাহলে এটা হলো আমার নেট ইনকাম, আর এটা হলো আমি ইনভেস্ট করেছিলাম কত, 10,00,000 টাকা। তাহলে টোটাল আমার ROI হচ্ছে 50%। সো পরীক্ষায় এরকম একটা এক্সাম্পল আপনাদের আসতে পারে। সো এটাই হলো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না করলে আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো পে ব্যাক পিরিয়ড। সে ধরেন আপনি আজকে 1,00,000 টাকা ইনভেস্ট করলেন। সো আপনি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করেন, এই 1,00,000 টাকা ইনভেস্ট করলে, 1,00,000 টাকা ইনভেস্ট করে কোন একটা প্রজেক্ট করলেন, আপনি দেখতে চান যে এই 1,00,000 টাকা আসলে কত দিনের মধ্যে আপনার টাকাটা উঠে আসে। সো কত দিনের মধ্যে, কত বছরের মধ্যে এই টাকাটা উঠে আসে। সো এটা আমরা যেটা হিসাব করি, দেখেন পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন হলো টোটাল কস্ট অফ ইনভেস্টমেন্ট। তাহলে টোটাল কস্ট অফ ইনভেস্টমেন্ট কত, আমি এখানে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, আর অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, তাহলে আমার টোটাল কত টাকা করে আমি টাকাটা ইনকাম করেছে। আমরা যদি আমরা একটু মাথায় রাখি যে আমরা 1,00,000 টাকা ইনভেস্ট করেছি এবং 1,00,000 টাকার এগেনস্টে দেখা গেল যে প্রতি বছর কত টাকা ইনভেস্ট হচ্ছে, সেই টাকাটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি যে কত বছরে পেব্যাক পিরিয়ড আসে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হলো ধরেন আপনি আজকে 1,00,000 টাকা ইনভেস্ট করছেন, ইয়ার 1-এ আপনি 30,000 টাকা প্রফিট করেছেন, ইয়ার 2-তে আপনি 35,000 টাকা প্রফিট করেছেন, ইয়ার 3-তে 40,000 টাকা প্রফিট করেছেন, এবং ইয়ার 4-এ আসতেছে হলো 45,000 টাকা। সো এটা কিন্তু একটা জিনিস হলো, এটা কিন্তু আমাদের ইনকাম আসতেছে, এটা কিন্তু আমার প্রফিট। আমি যদিও বলছি প্রফিট, কিন্তু এটা আসলে প্রফিট না, এটা হলো ইনকাম। এই ইনকামের মধ্যে কি হয় আপনার, কিন্তু এখান থেকে যদি আমার ইনকাম এবং প্রফিট যেটাই বলি না কেন, তার মানে এই প্রথম বছরে আমার এত টাকা, দ্বিতীয় বছরে এত টাকা, তৃতীয় বছরে এত টাকা, চতুর্থ বছরে এত টাকা আমার প্রফিট আসতেছে। এখন হিসাব করে দেখা গেল যেহেতু আমি 1,00,000 টাকা ইনভেস্ট করছি, আমি দেখেন 3 বছর পরে আমার ইনকাম আসতেছে কত, 3 বছরে কিন্তু আমার 1,05,000 টাকা চলে আসতেছে ওভারঅল ইনকাম। তার মানে দেখেন 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলাম, 3 বছর পরে 1,05,000 টাকা ইনকাম হয়েছে। তার মানে 3 বছর মধ্যে আমি কিন্তু আমার ইনভেস্টমেন্টটা তুলে ফেলতে সক্ষম হয়েছি। সো এইটাকেই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড বলা হয়, যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি, আমার যে ইনকামটা জেনারেট হচ্ছে, ঠিক কত বছর পরে আমি ওই টাকাটা ব্যাক পেলাম, ইনভেস্টমেন্টের টাকাটা ব্যাক পেলাম, সেটাকেই বলতেছি হলো আমরা আমাদের পেব্যাক পিরিয়ড। সো এখন দেখেন ঠিক এখানে আসার পর দেখা গেল যে আমি ইয়ার 3-তে আসার পরে আমি ইনভেস্টমেন্টের চাইতে 5,000 টাকা এডিশনাল প্রফিট করেছি। এই জিনিসটা হিসাব করার জন্য খুব সহজ হিসাব এখানে আসে, সেটা হলো দেখেন আমি এই চার্টটার মাধ্যমে আমরা পেব্যাক পিরিয়ডের হিসাবটা সহজে আনতে পারি। যেমন দেখেন ইনিশিয়ালি আমি কি করলাম, 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, এই জন্য এটা মাইনাস দেয়া আছে, যেহেতু প্রথম বছরে কোনো ইনকাম নাই তার জন্য এটা কি হলো আমার মাইনাস 1,00,000 টাকা আসলো। এখন দ্বিতীয় বছরে, প্রথম বছরে আমি কি করলাম, 30,000 টাকা প্রফিট করলাম। তাহলে কি হলো, এই 1,00,000 টাকা যে ইনভেস্ট করলাম, এই 30,000 টাকা বাদ দিলে আমার কিন্তু 70,000 টাকা এখন ইনভেস্টমেন্টের তোলা বাকি থাকলো। সেকেন্ড ইয়ারে এসে আমি 35,000 টাকা ইনকাম করলাম। এই বছরে এসে দেখা গেল আমি আগে যে 70,000 টাকা ছিল সেখান থেকে আরো 35,000 টাকা তুলে ফেললাম, তাহলে আমার ইনভেস্টমেন্টের আরো 35,000 টাকা থাকলো। এই বছরে এসে আমি কি করলাম, 40,000 টাকা প্রফিট করলাম, আগের বছরে আরো নেগেটিভ ছিল 35,000। সো এই বছরে এসে আমি কি করলাম, প্রথম ইনভেস্টমেন্ট তুলে ফেলার পরে আমার কাছে 5,000 টাকা আমার ইনকাম জেনারেট হলো। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি যে আমার এটাকে 3 বছরের মধ্যে আমি আমার পেব্যাকটা ফেরত পেলাম। এখন ধরুন যদি আমরা আরো স্পেসিফিক করে বলতে চাই যে আমি আসলে 3 বছরের মধ্যে পেয়েছি না 2 বছর কত মাসের মধ্যে পেয়েছি, তাহলে কিন্তু খুব সহজ হিসাবে আমরা করতে পারি। আমরা যদি চিন্তা করে দেখি যে আসলে আরো এক্সাক্ট হিসাব করতে চাই, আমরা কিন্তু কখনোই এই পেব্যাক পিরিয়ড এখানে 3 বছরে পেয়েছি, এটা কিন্তু আমি রাফ কাট বলে দিলাম যেটা 3 বছরের মধ্যে আসে, কিন্তু পরীক্ষার সময় যদি আপনারা লিখেন অথবা যখন আপনি প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস করবেন তখন কিন্তু এক্সাক্ট হিসাবটা আপনাকে দিতে হবে। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এখানে, যেমন ধরেন আমার কোন একটা প্রজেক্টের ক্ষেত্রে আমি 2,00,000 টাকা ইনভেস্ট করব, 2,00,000 টাকা ইনভেস্ট করলাম, প্রথম বছরে 5,000, দ্বিতীয় বছরে 80,000, প্রথম বছর 50,000, দ্বিতীয় বছর 80,000 এবং তৃতীয় বছর 60,000, চতুর্থ বছরে 40,000 টাকা প্রফিট আসলো। সো সেম কিভাবে 50, 80, 60 এবং 40,000 টাকা করে আমার প্রফিট আসলো। সো আমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখি যে প্রথম বছরে যদি 2,00,000 টাকা ইনভেস্ট করি, তাহলে প্রথম বছরে যেহেতু কোনো ইনকাম জেনারেট হচ্ছে না, ইয়ার জিরোতে, ইনভেস্টমেন্ট ইয়ারকে আমরা জিরো ইয়ার বলি, যে ইয়ারে ইনভেস্টমেন্টটা করব সেই ইয়ারকে আমরা জিরো ইয়ার দ্বারা ডিনোট করি অ্যাকাউন্টিং এর ভাষায়।
সো এই বছর যেহেতু কোনো ইনকাম হচ্ছে না, তো আমি এটাকে -2 লাখ দিলাম। প্রথম বছরে 50,000 ইনকাম হলো, তাহলে আমার ব্যালেন্স থাকলো 1.5 লাখ। দ্বিতীয় বছর 80,000, ব্যালেন্স থাকলো 70,000। 60,000 এবং 10,000 টাকায় ব্যালেন্স থাকলো। এবং চতুর্থ বছরে এসে আমি আমার কি করলাম, ইনভেস্টমেন্টটা তুলে ফেলার পরে 30,000 টাকা অতিরিক্ত প্রফিট আসলো। তো এক্সাক্ট হিসাব করতে চাইলে আমরা এখানে কিন্তু খুব সহজ হিসাব করে দেখলাম যে এইখানে চতুর্থ বছরে এসে আমি আমার প্রফিট করলাম প্লাস এডিশনাল হলো। তো খুব সহজ হিসাব, যেহেতু আমার লাস্ট মাইনাস ইয়ার কোনটা ছিল, সো লাস্ট মাইনাস ইয়ার ছিল হচ্ছে 3 ইয়ার্স। সো আমি এখানে 3 ইয়ার্স লিখলাম, প্লাস এই বছরে এসে আমার দেখেন প্রফিট কত হলো। এখানে কিন্তু 30,000 টাকা আমি গেইন করেছি, কিন্তু আমার ইনভেস্টমেন্টের রিটার্ন কত ছিল এখান থেকে, -10,000 টাকা ছিল, তাই না? সো এই 10,000 টাকাটা আমি উপরে লিখলাম। এখানে যে 10,000 টাকা আছে সেটা আমি উপরে লিখলাম, ডিভাইডেড বাই এই বছরে কত টাকা ইনকাম করলাম, ডিভাইডেড বাই এটা করলাম। তাহলে দেখা গেল, মাথায় রাখবো, যে ইয়ারে লাস্ট নেগেটিভ ছিল সেই ইয়ারটা লিখলাম, প্লাস এখানে যে ইয়ারে নেগেটিভ ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা লিখলাম, ডিভাইডেড বাই পরবর্তী বছরে কত টাকা প্রফিট করলাম সেই টাকাটা আমি এখানে লিখলাম। লেখার পরে দেখেন এইখান থেকে এটা ভাগ করলে দেখা গেল 0.25 ইয়ার্স, যেটাকে আমরা বলতে পারি 0.25 ইয়ার্স মানে হচ্ছে 3 মান্থস। সো যেটাকে আমরা ডিরেক্টলি খুব সহজে বলতে পারি 3 ইয়ার্স 3 মান্থস এর মধ্যে আমরা আমাদের প্রফিটটা অথবা আমাদের পে ব্যাকটা চলে আসলো। বাট আমরা যদি আগে যে এক্সাম্পলটা দেখলাম তাহলে কিন্তু বলে দিতাম যে আমাদের পে ব্যাক পিরিয়ড হলো 4 ইয়ার্সে। 4 ইয়ার্সে পে ব্যাক পিরিয়ড এটা আমরা বলতে পারি, এবং আরো স্পেসিফিক যদি হয় সেটা আমরা বলতে পারি হচ্ছে 3 ইয়ার্স 3 মান্থস এর মধ্যে আমরা পে ব্যাক পিরিয়ডটা পাবো। সো আমরা সবসময় হিসাব রাখবো যে আমরা একটু স্পেসিফিক করে দিব যে আসলে 3 ইয়ার্স 3 মান্থস এর মধ্যে আমরা আমাদের প্রফিটটা পে ব্যাকটা পেয়ে গেলাম। সো পে ব্যাক পিরিয়ড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা সামনে আগাবো। আচ্ছা, এরপরে যে টার্মটা পড়বো সেটা হলো, আমরা এর আগে পড়লাম হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন যেটা আসতেছে সেটা হলো, এর আগে পড়লাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড, যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকাটা কতদিনে ব্যাক আসতেছে। এরপর আসতেছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। সো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা আসলো সেটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা হলো, আমরা এই প্রজেক্টের যে আর্নিংটা আছে, ধরে নেন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন। সো 1 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্টের আসলে লাইফ কতদিন, আপনার এই 1 লাখ টাকা দিয়ে কি আজীবন আপনি ইনকাম করতে থাকবেন? সো এই আজীবন ইনকামটা আপনি যদি করতে না পারেন তাহলে আসলে কতদিন এই 1 লাখ টাকা থেকে আপনি রিটার্ন পেতে পারেন? ধরেন আপনি একটা ফ্যাক্টরি করলেন, ফ্যাক্টরিতে যদি মেশিনারিজ কিনেন, মেশিনারিজ এর জন্য নর্মালি ধরেন আমরা 5 ইয়ার্স লাইফ টাইম ধরে থাকি। যদি চাইনিজ মেশিনারিজ হয় ধরে নিচ্ছি 5 বছর লাইফ টাইম। যদি আমরা ধরে নেই যে আমরা ইউরোপিয়ান মেশিন আনবো তাহলে 10 বছর ধরে নিচ্ছি মেশিনটা লাইফ দিবে। আবার যদি আপনি বিল্ডিং করেন, বিল্ডিং এর জন্য আমরা 20 থেকে 25 ইয়ার্স লাইফ ধরি। সো এই যে লাইফটা আছে সেই লাইফটা 100 টাকা ইনভেস্ট করলে এটা থেকে কতদিন আউটপুট পাওয়া যাবে সেই পার্টটা কনসিডারেশনে আসলে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নে। সো আমরা যদি চিন্তা করি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ফর্মুলাটা কি, যে এটাকে যেটা আসতেছে যে অ্যাভারেজ অ্যানুয়াল আর্নিং আফটার ট্যাক্স। যে ধরেন আপনি অ্যাভারেজ যে ইনকামটা করতেছেন ট্যাক্স দেওয়ার বাদ দিয়ে, তার মানে ট্যাক্স যদি বাদ দেয় সেটাকে আমরা বলি নেটটাও বলতে পারি, যেখান থেকে অ্যাভারেজ নেট ইনকাম এটাও বলতে পারি আমরা। বাট এটাকে আমরা সহজ হিসাব করতে পারি যে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম আফটার ট্যাক্স, আর একটা ডিভাইডেড বাই অ্যাভারেজ বুক ইনভেস্টমেন্ট আফটার ডেপ্রিসিয়েশন। সো ফর্মুলাটা একটু কঠিন মনে হতে পারে, বাট একটু সহজে আমরা যখন প্র্যাকটিসটা করব তখন সহজ হয়ে যাবে। সো এখন দেখেন, আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন যদি হিসাব করি, অ্যাভারেজ অ্যানুয়াল আর্নিং আফটার ট্যাক্স, অ্যাভারেজ অ্যানুয়াল মানে হচ্ছে ধরেন আপনি 5 বছর ধরে এটা থেকে ইনভেস্টমেন্ট রিটার্ন আনতে চাচ্ছেন, তাহলে এই 5 বছর ধরে যদি ইনকাম করতে থাকেন, 5 বছরে আপনি ধরেন 100 টাকা ইনভেস্ট করলেন, ধরেন প্রতি বছর আপনি 20,000 টাকা করে ইনভেস্ট করে অথবা সামহাও কোনো না কোনো ভাবে দেখা গেল অল টুগেদার 5 বছর আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন। তাহলে 5 বছর যদি মেশিনের লাইফ হয় তাহলে আপনি কি করবেন, আপনি ধরে নিবেন যে আসলে এই 4 বছর অথবা 5 বছরে পার ইয়ারে কত টাকা ইনকাম আসবে। তাহলে 1 লাখ ডিভাইডেড বাই যদি 5 বছর হয় তাহলে আপনার এভারেজ অ্যানুয়াল ইনকাম আসবে হলো 20,000 টাকা। ওকে, দ্যাটস ফাইন। এখন দেখেন, যদি এভারেজ বুক ইনভেস্টমেন্ট আপনার ডেপ্রিসিয়েশন ধরি, তাহলে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা কত টাকা? আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন ধরেন 1 লাখ টাকা। সো 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে এই এভারেজ ইনভেস্টমেন্টটা আমরা কত ধরবো? সো এই এভারেজ ইনভেস্টমেন্টের সাথে একটা পার্ট আছে দেখেন, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হলো
আপনি আজকে 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনলে 5 বছর পরে হয়তো এই মেশিনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই মেশিনটা যদি বিক্রি করেন গার্বেজ হিসেবে তাও হয়তো এখান থেকে একটা ভ্যালু পাবেন। সো ডেপ্রিসিয়েশন হলো সেই ভ্যালুটাই, যে আপনি যখন এই ভ্যালুটা থেকে 1 লাখ টাকা থেকে 5 বছরের আউটপুট পাওয়ার কথা, বাট ওর কাছ থেকে আপনি কি করলেন, একটা বিক্রি করার পর একটা কিছু একটা ভ্যালু পাবেন, সেই ভ্যালুটাকেই আমরা বলতেছি হলো সেলভেজ ভ্যালু, অথবা এটাকে আমরা ডেপ্রিসিয়েশনও বলতে পারি। সো এখান থেকে অ্যাভারেজ ইনকাম হলো, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হলো যত বছরই হোক না কেন আপনি ইনিশিয়াল কত টাকা ইনভেস্ট করে নিচ্ছেন, ধরে নিচ্ছি আমি ইনিশিয়ালি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি এবং এটা বিক্রি 5 বছর পরে এটা গার্বেজ হিসাবে এটার থেকে আমি 500 টাকা অথবা 5,000 টাকা এটাকে আমি বিক্রি করতে পারবো। তো সেটাকে আমরা বলতেছি এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, এটাই হবে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখি, অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো এখন দেখেন, মাথায় রাখেন যে যদি প্রজেক্টটা ইনভেস্টমেন্ট করতে চাই, যদি ধরেন একাধিক প্রজেক্ট থাকে, ধরেন প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি, তাহলে একাধিক প্রজেক্ট থেকে যদি বলা হয় আপনাকে যে কোন প্রজেক্টটা ফিজিবল, তাহলে যে প্রজেক্টটার অ্যাকাউন্টিং রেট অফ ইনভেস্টমেন্ট রিটার্নটা বেশি সেটাই কিন্তু আপনি চুজ করবেন। মাথায় রাখেন, যে প্রজেক্টটার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বেশি, যদি একাধিক প্রজেক্ট থেকে আপনাকে প্রজেক্ট সিলেক্ট করতে বলা হয়, তাহলে সেটাই হলো আপনার, যে প্রজেক্টের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বেশি সেই প্রজেক্টটাই আপনি চুজ করবেন। তাহলে আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করি একটা ফর্মুলার মাধ্যমে। আমরা তখন তো একটা ফর্মুলা দেখলাম, আমরা একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা প্রবলেম কি দেখেন, যে কোনো একটা কোম্পানি XYZ একটা কোম্পানি ইনিশিয়ালি 1 লাখ টাকা ইনভেস্ট করছে একটা মেশিনারির জন্য। এখন এই মেশিনারিজটা ইনভেস্ট করার পরে সে কি করলো, প্রথম 2 বছরে দেখেন লেখা আছে 20,000 টাকা প্রফিট করলো, তৃতীয় এবং চতুর্থ বছরে 10,000 টাকা প্রফিট করলো, এবং ইয়ার 5-এ 30,000 টাকা প্রফিট করলো। এবং দেখা গেল যে মেশিনটা যখন 5 বছর, যেহেতু আমরা বলেছি লাইফটা মেশিনের স্যালভেজ ভ্যালু যেটা আছে, মেশিনটার 5 বছর পরে স্যালভেজ ভ্যালুটা আছে হলো 25,000 টাকা। তার মানে 5 বছর মেশিনটার লাইফ ধরা হয়েছে এবং এই 5 বছর পর মেশিনটা বিক্রি করে দিলে 25,000 টাকা আমি পাবো। তাহলে ARR কত, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কত? সো আমাদের যেহেতু ফর্মুলাটা কি দেয়া ছিল আগের পেজে, যে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, তাহলে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামটা বের করি। সো এখন দেখেন আমার টোটাল ইনকামটা কত ছিল। ফার্স্ট বছরে বলা আছে 20,000 টাকা, প্রথম 2 বছরে 20,000 টাকা, তাহলে 20,000 ইন্টু 2, তৃতীয় এবং চতুর্থ বছরে 10,000 টাকা করে, তাহলে 10,000 ইন্টু 2, এবং পঞ্চম বছরে দেয়া আছে 30,000 টাকা। তাহলে টোটাল আমার ইনকাম হলো 90,000 টাকা। সো এখন দেখেন 90,000 টাকা যদি আমার ইনকাম হয়, তাহলে এটা আমি ধরে নিচ্ছি ওভারঅল ইনকাম। তাহলে এখান থেকে আমার অ্যাভারেজ অ্যানুয়াল ইনকামটা কত আসবে এটা একটু দেখি আমরা। যেহেতু আমার এখানে 90,000 টাকা ক্যাশ ঢুকলো, এই ক্যাশ ঢোকার থেকে আমার কিন্তু মাথায় রাখতে আমি কত টাকা অ্যানুয়াল ইনকাম করেছি, ক্যাশ ইনকাম করেছি, তার মানে এই না এই টাকাটা আমার ঢুকছে, কিন্তু এখান থেকে খরচও তো আছে। সো এখন দেখেন এইখান থেকে আমার যে ডেপ্রিসিয়েশন যে পার্টটা আছে সেটা আমি একটু বাদ দিই। দেখেন এখানে যেটা আছে সেটা হলো যে আমি মেশিনটা থেকে 25,000 টাকা কি করেছিলাম, 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। এই 1 লাখ টাকা ইনভেস্ট করার পরে 25,000 টাকা এইটা প্রোডাক্টটা আমার রয়ে গেছে। তার মানে এই 25,000 টাকা বাদ দিয়ে টোটাল 75,000 টাকা আমার ডেপ্রিসিয়েশনের খরচ আছে। তার মানে মেশিন থেকে আমি 75,000 টাকা ডেপ্রিসিয়েশন খরচ অলরেডি পে করেছি। তাহলে টোটাল ইনকামটা কত হবে? ইনকাম হলো এইখান থেকে যে আর্নিংটা করলাম আর এখান থেকে মেশিনের যে ডেপ্রিসিয়েশনটা ছিল, তাহলে টোটাল মেশিনের ইনকাম মাইনাস মেশিনের ডেপ্রিসিয়েশন থেকে আসতেছে আমার হলো 15,000 টাকা নেট ইনকাম আসলো। এটা একটু ভালো মতো খেয়াল করি যে আমার টোটাল ইনকামটা কত হয়েছে। টোটাল ক্যাশ ইনফ্লু হয়েছে, দেখেন টোটাল ক্যাশ ইনফ্লু হয়েছে 90,000 টাকা। এই ইনফ্লুর মধ্যে কিন্তু এটা কিন্তু আমার ইনকাম না, দেখেন এখানে কিন্তু বলা আছে গ্রস ইনকাম অথবা ক্যাশ ইনফ্লো। গ্রস ইনকাম থেকে যখন আমরা খরচাপাতিগুলো বাদ দিব তখন কিন্তু আমার নেট ইনকাম আসবে। নেট ইনকাম কিন্তু শুধু যেটুকু আপনি প্রফিট করছেন। সো আমার এখানে কিন্তু বলা আছে শুধু আপনি কতটুকু প্রফিট করছেন। সো এইখান থেকে আমি কি করলাম, এটা আমার গ্রস ইনকাম ছিল। গ্রস ইনকাম থেকে যখন আমি এই খরচটা বাদ দিয়ে দিলাম, খরচটা কি বাদ দিলাম, যে আমি ইনভেস্ট করছিলাম 1 লাখ টাকা মেশিনের জন্য, এবং 25,000 টাকা আমি কি করলাম এখান থেকে আরো ডেপ্রিসিয়েশন পেলাম। তার মানে 25,000 টাকা কোম্পানির এখনো প্রোডাক্টের মূল্যমানটা আছে। তাহলে টোটাল খরচ করলাম কতটুকু, 75,000 টাকা। তাহলে নেট ইনকাম আসলো
এই গ্রস ইনকাম মাইনাস ডেপ্রিসিয়েশন, তাহলে আমার এখানে 15,000 টাকা আসলো নেট ইনকাম। আবারও দেখেন এই 5 বছর জুড়ে আমার 15,000 টাকা আসছে নেট ইনকাম। তাহলে এই 15,000 টাকা ইনকাম আসছে আমার কত বছর ধরে? 5 বছর ধরে। তাহলে পার ইয়ারে আমার ইনকাম কত আসছে? তাহলে এই 15,000 ডিভাইডেড বাই 5, যেহেতু 5 আসলো কেন, যেহেতু 5 বছর, তার মানে প্রতি বছর আমার 3,000 টাকা করে অ্যানুয়াল ইনকাম আসছে। সো আমি কিন্তু আমার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের জন্য উপরের যে পোর্শনটা ছিল, নিউমারেটর যেটা ছিল, নিউমারেটরটা ছিল এভারেজ ইনকাম। যেহেতু 5 বছরে 15,000 টাকা ইনকাম করেছি, তাহলে এক বছরে এভারেজ ইনকাম হলো 3,000 টাকা। তাহলে এভারেজ ইনভেস্টমেন্টটা কত? এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলাটা ছিল আমার যে টাকা ইনভেস্ট করেছি, আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, প্লাস স্যালভেজ ভ্যালু ছিল 25,000 টাকা, 25,000 টাকা ডিভাইডেড বাই 2 সমান সমান হলো 62,500 টাকা হলো আমার এভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে এটা হলো আমার এভারেজ, এটা হলো আমার এভারেজ ইনকাম, এটা হলো আমার এভারেজ ইনকাম, এটা হলো আমার এভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে এভারেজ ইনকাম আর এভারেজ ইনভেস্টমেন্ট, এভারেজ ইনকাম এভারেজ ইনভেস্টমেন্ট থেকে আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন পেয়েছি 4.8%। সো আমার এখানে আসতেছে 4.8% হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। তার মানে এই প্রজেক্টটা যদি আমরা চিন্তা করি 4.8% আসলে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা খুব একটা ভালো কিনা। এখন দেখেন আপনি খুব সহজেই চিন্তা করে দেখতেছেন যে আসলে 4.8% কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্নে খুব একটা ভালো কিছু না। কিন্তু দেখেন আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান এবং এইটার ভ্যালুটা যত বেশি হবে তত ভালো, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যত বেশি হবে তত ভালো, তার মানে আপনার তত ইনকামটা ইনভেস্টমেন্টের তুলনায় ইনকামটা তত ভালো হবে। এটা একটু আমরা মাথায় রাখবো। যদি একাধিক প্রজেক্ট থাকে যেটার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা ভালো, ততটা ভালো হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এইখানে দেখা গেল আমরা একটা জিনিস হিসাব করছিলাম যে আমরা ধরে নিয়েছিলাম যে মেশিনটার লাইফ যদি 5 বছর হয়, 5 বছর পরে মেশিনটা যদি জঞ্জাল হিসাবে বিক্রি করে দেয় তাও 25,000 টাকা পাবো। যদি এরকম কিছু হয় যে আপনি জঞ্জাল বলে আসলে কিছু পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি হবে? যদি জঞ্জাল বলে কিছু না পান তাহলে সেটাকে জিরো ধরে নিবেন। আমাদের পরীক্ষার মধ্যে যদি কোনো জঞ্জাল থাকে তাহলে তো ধরে নিলেন, আর যদি জঞ্জাল না থাকে তাহলে আপনারা এটাকে জিরো ধরে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করবেন। সো আমরা এখানে একটা এক্সাম্পল যদি হিসাব করি, এখানে বলে দেওয়া আছে হচ্ছে সেম একই আগের যে এক্সাম্পলটা ছিল, আগের এক্সাম্পলে ছিল একটা স্যালভেজ ভ্যালু ছিল, আর এখানে আমরা বলতেছি স্যালভেজ ভ্যালু নাই। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে এটা লাইফ, মেশিনটার লাইফ যদি 5 বছর ধরি তাহলে 5 বছর পর এটাকে কোনো ভ্যালু দামে বিক্রি করতে পারছি কিনা। সো সেম একই প্রবলেমটা যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে একটা মেশিন ইনভেস্ট করতে 4,20,000 টাকা লাগে এবং এইটা প্রতি বছর আমাকে 2 লাখ টাকা করে দিচ্ছে। 2 লাখ টাকা আমি এখান থেকে আমি রেভিনিউ পাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবো, রেভিনিউ এবং গ্রস ইনকাম অলমোস্ট সেম টার্ম। রেভিনিউ মানে হচ্ছে গ্রস ইনকাম, এটা কিন্তু প্রফিট না। সো এখন দেখেন এইখান থেকে এখানে আরেকটা আছে অ্যানুয়াল একটা এক্সপেন্সও আছে 5,000 টাকা, 50,000 টাকা করে, এবং এই মেশিনটা দেখা গেল 12 বছর লাইফ টাইম ধরা আছে। তাহলে আমরা আমাদের আগের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা থেকে গ্রস ইনকামটাকে বের করে ফেলি। গ্রস ইনকামটা কিরকম হবে? যেহেতু মেশিনটা 12 বছর চলবে এবং প্রতি বছর 2 লাখ টাকা করে দিবে, তাহলে টোটাল 24 লাখ টাকা আমার গ্রস ইনকাম হবে। এখান থেকে আমি এক্সপেন্স বের করে নিব। আগের প্রবলেমটা কিন্তু এক্সপেন্স ছিল না, শুধু ডেপ্রিসিয়েশন ছিল। সো মাথায় রাখবো আমরা এক্সপেন্সটা কিন্তু খরচ, ডেপ্রিসিয়েশন যেমন খরচ, এক্সপেন্সটাও খরচ। তাহলে যেহেতু এখানে 50,000 টাকা অ্যানুয়াল খরচ বলা আছে, তাহলে 50,000 যেহেতু 12 বছর ধরে আছে, তাহলে 12 বছরে 6 লাখ টাকা খরচ আছে। ডেপ্রিসিয়েশনটা কি? মেশিনের ইনভেস্টমেন্ট হলো 4,20,000 টাকা, যেহেতু এখানে কোনো জিরো স্যালভেজ ভ্যালু বলে দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু আমরা জিরো ধরার পরে টোটাল ডেপ্রিসিয়েশন হলো 4,20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তাহলে ইনকামটা কত আসতেছে? নেট ইনকাম। নেট ইনকামটা আসতেছে দেখেন টোটাল আর্নিং কত ছিল, টোটাল আর্নিং থেকে আমরা এক্সপেন্স কত ছিল আর টোটাল ডেপ্রিসিয়েশন কত ছিল, তাহলে টোটাল এই পার্টটা বাদ দিলে আমার নেট ইনকাম আসতেছে এত টাকা। সেটা যেহেতু নেট ইনকাম, এই ইনকামটা আসছে 12 বছর ধরে, তাহলে আমার এভারেজ অ্যানুয়াল ইনকাম আসতেছে কত? যেহেতু 12 বছর দিয়ে ভাগ দিলে আমার প্রতি বছর আসতেছে হলো আমার 1,15,000 টাকা করে। সো এখন দেখেন আমরা যদি এভারেজ ইনভেস্টমেন্ট হিসাব করি, এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলা অলমোস্ট সেম। এভারেজ ইনভেস্টমেন্টটা কেমন? এভারেজ ইনভেস্টমেন্টটা হলো আমার 4,20,000 টাকা, যেহেতু আমার এখানে স্যালভেজ ভ্যালু নাই, তার মানে 4,20,000 ডিভাইডেড বাই প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হলো আমার এভারেজ ইনভেস্টমেন্ট। সো এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলার সাথে কিন্তু লাইফের কোনো সম্পর্ক নাই। দুইটা হচ্ছে ফর্মুলা থেকে আসতেছে। এটা আমাদের ফর্মুলাটা মনে আছে?
ইনিশিয়াল কস্ট প্লাস জি স্যার স্যালভেজ মনে ভ্যালু আছে। ডিভাইডেড বাই 2, ঠিক আছে? জি স্যার ঠিক ওকে আছে। ওকে, এখন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা আছে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন জাস্ট ফর্মুলা অনুযায়ী আমার এভারেজ যেটা মান্থলি ইনকাম, এভারেজ ইয়ারলি ইনকাম ডিভাইডেড বাই টোটাল এভারেজ ইনভেস্টমেন্ট সেখানে আসতেছে হলো 54.76%। সো এখন আগের প্রজেক্ট এবং এই প্রজেক্ট দুইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দুইটা প্রজেক্টের করে দেখা গেল আমাদের প্রায় 54% অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আগেরটা ছিল হচ্ছে 4.8%। সো দুই ধরনের প্রজেক্ট যদি আমরা নিতে বলি তাহলে ডেফিনেটলি যেহেতু আমার হাইয়েস্ট আছে 54.76%, সো ডেফিনেটলি আমরা হাইয়েস্ট যেটা আছে সেই হাইয়েস্ট অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা আছে সেই প্রজেক্টটাই আমরা করব। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা সামনে এগিয়ে যাব। সেখানে আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পলের জন্য যদি আমরা চিন্তা করি, এখানে সেম আগের মতোই আরেকটা এক্সাম্পল দেয়া আছে আপনাদের। সেক্ষেত্রে দুইটা প্রজেক্ট দেয়া আছে, প্রজেক্ট এ প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দুইটার জন্য আপনারা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বের করতে পারেন। বের করার পরে এখানে বলা আছে রেট অফ রিটার্ন 12% দরকার আপনার। তো এখন এই দুইটার মধ্যে চেক করে দেখবেন যে কোনটা 12%-এর উপরে আছে, তাহলে সেই প্রজেক্টটা ভিজিবল। আবার যদি দেখেন যে 12%-এর আছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, 12%-এর উপরেই পাচ্ছেন, কিন্তু দেখা গেল যে একটা আছে হলো 13% আর একটা আছে 27%, তাহলে ডেফিনেটলি 27% প্রজেক্টে যেটা বেশি থাকবে সেই প্রজেক্টটাই আমরা সিলেক্ট করব। এই ধরনের প্রজেক্ট আপনাদের মিড টার্মের এক্সামে একটা আসতে পারে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে ভ্যালুগুলো দেখছিলাম একটু মাথায় রাখেন, এতক্ষণ পর্যন্ত যে ভ্যালুগুলো রাখছিলাম সবসময় কিন্তু আমরা খেয়াল করেছি যে আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, 12 বছর পরে ইনভেস্টমেন্ট কিন্তু 1 লাখ টাকাই রেখেছি। সো এই জায়গাগুলোতে কিন্তু আমরা নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া বলবো। কি বলবো? নন ডিসকাউন্টিং ক্রাইটেরিয়া। তার মানে এতক্ষণ আগে পর্যন্ত যত ইনভেস্টমেন্ট ধরেছি, আজকে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ধরেছি, 12 বছর পরেও ধরেছি যে সেই 1 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট, কিন্তু 12 বছর পরে আমার আসলে টাইম ভ্যালু অফ মানি বলে একটা ব্যাপার থাকে, যে আজকের 1 লাখ টাকা 12 বছরের 1 লাখ টাকা সমান কিনা। যে আমি যদি চিন্তা করি 2000 সালে পার ভরি, যদি গোল্ডের কথা চিন্তা করি 5,000 টাকা ভরি ছিল, পার ভরি গোল্ড 5,000 টাকা ভরি ছিল। আজকে এসে চিন্তা করেন আমার গোল্ডের ভরি হয়ে গেছে 1.5 লাখ টাকা ভরি। সো জিনিসটা যদি এইভাবে চিন্তা করি যে আগে 500 টাকার 10টা নোট দিলে আপনি 1 ভরি গোল্ড পেতেন, আর এখন 300টা 500 টাকার নোট লাগছে 1 ভরি গোল্ড কেনার জন্য। তার মানে জিনিসটা কিন্তু এই না যে গোল্ডের দাম বেড়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হলো যে আপনার টাকার মান কমে গিয়েছে, কারণ আগে 10টা 500 টাকার নোট দিলে 1 ভরি গোল্ড পেতেন, আজকে 300টা 500 টাকার নোট লাগে সেই সেম প্রোডাক্টটা পেতে। প্রোডাক্ট কিন্তু একই আছে, প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয়নি। সো এটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু। যে 2000 সালের যে 5,000 টাকা 2020 সালের অথবা 2025 সালে এসে সেই 5,000 টাকা কিন্তু এক নাই, সেটা হয়তো 1.5 লাখ টাকা হয়ে গিয়েছে। জাস্ট এক্সাম্পল। সো আমরা আমাদের হিসাবের ক্ষেত্রে এই জিনিসটা এখন কনসিডার করতে চাই যে আসলে এই টাইম ভ্যালু অফ মানিটা কেমন। সো নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা চিন্তা করি সবসময় যে আসলে এই যে ভ্যালু যেটা আছে আমাদের, সেই ভ্যালুটা আজকে যদি ইনভেস্ট করি 5 বছর পরে সেটা কত আসবে। সো আমরা নর্মালি নেট প্রেজেন্ট ভ্যালুটা সেভাবে হিসাব করি যে নেট প্রেজেন্ট ভ্যালু আজকে একটা প্রজেক্টে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি, 5 বছর পরে সেই প্রজেক্টটা নেট প্রেজেন্ট ভ্যালু কত আসবে। সো নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ভ্যালু এবং ইনিশিয়াল আউটলে। যেমন ধরেন যদি আপনি চিন্তা করতে পারেন আজকে আপনি 2025 সালে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, তাহলে 2030 সালে 1 লাখ টাকা কত আসবে। তার মানে এখানে 2030 সালের জন্য 1 লাখ টাকার কত টাকা ভ্যালু আসবে, এবং এখন 2025 সালের জন্য কত টাকা ভ্যালু আছে ইনভেস্ট করছেন। তো এই দুইটার যে গ্যাপ, যে 2030 সালের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত হবে, এবং 2025 সালের যে ভ্যালুটা আছে সেটার বিয়োগ করে যদি ভ্যালুটা পজিটিভ আসে, ডেফিনেটলি 2030 সালের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। আর 2030 সালের যদি প্রজেক্টটা নেগেটিভ আসে তার মানে প্রজেক্টটা আমরা রিজেক্ট করবো, যে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করলে প্রজেক্টটা নেগেটিভ আছে। আর যদি দেখি এনপিভি জিরো থাকে, তার মানে দুই সময় সমান থাকে, 2030 সালের ভ্যালু এবং 2025 সালের ভ্যালু সেম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পে ব্যাক পিরিয়ড যেটা আছে পে ব্যাক পিরিয়ডটা থেকে চেক করতে পারি। যদি সমান থাকে, পে ব্যাক পিরিয়ড যদি কম হয়, ধরেন আপনি 2 বছরের মধ্যে আপনার টাকা উঠে আসে, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন।
আবার যদি দেখেন বেশি হয়ে গেছে, 5 বছরের বেশি হয়ে গেছে, ধরেন একটা মেশিনের লাইফ সাইকেল 5 বছর, অর্থাৎ একটা প্রোডাক্টের লাইফ সাইকেল 3 বছর, এই 3 বছরের চাইতে বেশি পেব্যাক পিরিয়ড হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছেন যে আপনি কোনো একটা মেশিন ইউজ করতেছেন, মেশিনটা 5 বছর লাইফ চিন্তা করছেন, কিন্তু পেব্যাক পিরিয়ড আসলো 6 বছর, তার মানে এই প্রজেক্টটা কিন্তু আপনার জন্য ফিজিবল না। আবার যদি চিন্তা করেন প্রজেক্টটার লাইফ, মেশিনটার লাইফ হলো 5 বছর, কিন্তু প্রজেক্টের লাইফ 2 বছরের মধ্যে মেশিন কস্ট উঠে আসতেছে, তার মানে কিন্তু প্রজেক্টটা ফিজিবল। সো নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমরা এই পার্টটা চিন্তা করে দেখি। আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, সে ধরেন আপনি আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। 1 লাখ টাকা ইনভেস্ট করার পরে, যেহেতু আমরা ধরে নিচ্ছি এই ভ্যালুটা ইয়ার ওয়ানে যা থাকার তাই আছে, যেহেতু কোনো চেঞ্জ নাই, আমরা ধরে নিব যে প্রতি বছর 10% করে ইনফ্লেশন হয়। ইনফ্লেশন মানে হচ্ছে 10% করে টাকার অবমূল্যায়ন হয়। তার মানে আজকে যে টাকাটা 1 লাখ টাকা আছে, আগামী বছর গেলে সেই টাকাটা 10% অবমূল্যায়ন হবে, তার মানে 1+10%। তো এই টাকাটা হবে আগামী বছরের ভ্যালু। তো তারপরের বছর যদি আমরা চিন্তা করি, তাহলে ইয়ার ওয়ান আসবে এটা 1, ইয়ার 2 তে আসবে, ইয়ার 3 তে আসবে। তার মানে যত বছর বাড়তে থাকবে, তাহলে এই ভ্যালুটা কিন্তু তত বেশি বাড়তে থাকবে। তো আমরা যদি এই ফর্মুলাটাকে এইভাবে বলতে পারি যে এই বছরে যে 1 লাখ টাকা আছে, আর তারপরের বছরে যে টাকা ইনভেস্টমেন্ট ইনফ্লেশন, যদি আমি ধরি 10% ইনফ্লেশন, যে টাকার অবমূল্যায়ন 10% করে আসতেছে, অথবা আপনার হতে পারে 5% করে টাকার অবমূল্যায়ন হতে পারে, অথবা 20% করে টাকার অবমূল্যায়ন হতে পারে, সেই ভ্যালুটা ধরবেন। যদি ফার্স্ট ইয়ারে 110% আসে, ধরে নিচ্ছে 110% অবমূল্যায়ন হয়েছে 1 লাখ টাকা, 110%। সেকেন্ড ইয়ারে এই 110%-এর কিন্তু আবার 10% হবে, 110 প্লাস এটার 10% কিন্তু হচ্ছে। থার্ড ইয়ারে কি হবে, এটা থেকে যদি আপনি 121% বের করেন, তাহলে থার্ড ইয়ারে কি হবে, 121%-এর 10%। তো এই ফর্মুলাটা যখন আমরা যাব, এই ফর্মুলাটাকে আমরা এইভাবে ডিনোট করি যে 1+r⁴ তার মানে 1+r কি, সামেশন অফ 1 to n। যদি সামেশন অফ 1 থেকে 3 আসে, তাহলে আমরা এটাকে লিখতে পারি c/1+, ধরে নিচ্ছি আমার চেঞ্জ হচ্ছে 10% করে, 10% মানে হচ্ছে 0.1 ইয়ার ওয়ানে আসতেছে, প্লাস এরপরে কি আসতেছে, এই যে ভ্যালু যেটা আসতেছে c⁴ প্লাস 0.1²। যেহেতু আমি 3 বছর পর্যন্ত যাব, তাহলে এটাকে এরপরেরটা আসবে হচ্ছে c1 প্লাস 0.1²। সো এইটা যদি ফার্স্ট ইয়ারের কথা চিন্তা করি, দেখেন ফার্স্ট ইয়ারে কিন্তু এই ভ্যালু থেকে এটা পাওয়া যাবে। সেকেন্ড ইয়ারে যদি চিন্তা করি এই ভ্যালু থেকে পাবো। থার্ড ইয়ারে যদি চিন্তা করি এই ভ্যালু থেকে পাবো। ফোর্থ ইয়ারে যদি চিন্তা করি, তাহলে 2⁴ থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে পাবো। সো আলটিমেটলি এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ফার্স্ট ইয়ারে 10% টাকার অবমূল্যায়ন হলো। তাহলে আমি কিভাবে করতে পারি, যেহেতু 30,000 টাকা ছিল, এই 30,000 টাকা অবমূল্যায়ন করলে কিভাবে আসবে, দেখেন 30,000 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস 0.1, তার মানে এই 30,000 টাকাতে এটা দিয়ে ভাগ করলে এই ভ্যালুটা পাচ্ছেন। সেম একইভাবে এখান থেকে যে ভ্যালুটা পাবেন এটা আসবে, এখান থেকে যে ভ্যালুটা পাবেন এটা আসবেন, অল টুগেদার আমরা এখান থেকে যোগ করব। যোগ করার পরে দেখা গেল যে আমাদের ওভারঅল এইখান থেকে প্রফিট আসতেছে হলো 50,000 টাকা, এইখান থেকে প্রফিট আসতেছে 50,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি টাকার যে মূল্যমানটা, এই 50,000 টাকাটা 5 বছর পরে হয়ে যাবে হচ্ছে 16,988 টাকা। তাহলে যদিও আমি নন ডিসকাউন্টিং কাউন্ট হিসাব করি, টাইম ভ্যালু অফ মানি হিসাব না করি, তাহলে প্রফিট হবে 50,000 টাকা। আর যদি ডিসকাউন্টিং ফ্যাক্টর চিন্তা করি যে আমার টাকার অবমূল্যায়ন হচ্ছে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি 16,000 টাকা প্রফিট হবে। তাহলে এই অল টুগেদার যখন আমি এই সবগুলো যোগ করে দেখা গেল আমার প্রফিট আসতেছে হলো 16,988 টাকা। সো আমরা যদি হিসাব করি, দেখেন এই টোটাল জায়গা থেকে আমি যদি 1 লাখ টাকা বাদ দেই, 50,000 পাচ্ছি, এই টোটাল টাকা থেকে এটা যখন বাদ দিব তখন আসতেছে আমার এই টাকাটা। সো অ্যাকচুয়ালি আসলে কোনটা নিবেন? তো এখন আপনি যদি টাইম ভ্যালু অফ মানি হিসাব করেন, তাহলে ডেফিনেটলি আপনার প্রফিট হবে এইটা, নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখন নেট প্রেজেন্ট ভ্যালু যদি চিন্তা করেন, আপনি আগে আমরা যখন পেব্যাক পিরিয়ড হিসাব করেছিলাম, পেব্যাক কিন্তু চিন্তা করেছিলাম এই টাকা দিয়েই কিন্তু ভাগ করেছিলাম যে কত বছরে 1 লাখ টাকা উঠে আসে। কিন্তু যখন আমি এই ডিসকাউন্টেড কথা চিন্তা করব, নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে যখন চিন্তা করব, তখন আমরা সেটাকে বলতেছি হলো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড মানে কি, যে টাকাটা যে অবমূল্যায়ন হচ্ছে সেইটা হিসাব করে আমি প্রফিটটা কনসিডার করলাম, করার পরে সেইখান থেকে আমি কি করলাম, আমার ডিসকাউন্টেড পিরিয়ড বের করলাম। তার মানে দেখেন এই টাকার অবমূল্যায়ন করার পরে দেখা গেল যে আগে যেখানে আমার হয়তো দেখাইতে পারতো যে
এটা আমাকে হয়তো 2.5 ইয়ার্সে প্রফিট হয়ে গেছে, যেহেতু 1 লাখ টাকা হয়ে গেছে, তার মানে এখানে 2.5 ইয়ার্সে আমার প্রফিট হয়ে গেছে। কিন্তু এখানে আসার পর দেখেন এটা কিন্তু হয়ে গেছে হলো 3.5 ইয়ার্সে প্রফিট আসছে, যেহেতু আমি 10% অবমূল্যায়ন নিয়ে আসছি। সো মাথায় রাখবো, আমরা যখন নর্মাল পেব্যাক পিরিয়ড করব তখন শুধুমাত্র এক্সিস্টিং টাকা যে ভ্যালুটা থাকবো সেটা দিয়ে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করব। যখন আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করব তখন আমরা কি করব, এই টাকার যে অবমূল্যায়নের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ধরে তখন আমরা আমাদের পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেশন করব। সো আপনি যখন প্রজেক্টটা প্রপোজাল দিবেন তখন কিন্তু দুইটা ভ্যালুই দেখতে চাবে, যে আসলে ডিসকাউন্টেড পে পিরিয়ডটা আপনার তখনই লাগবে যদি আপনার পেব্যাক পিরিয়ডটা অনেক বেশি হয়। পেব্যাক পিরিয়ড যত লঙ্গার হবে তত হচ্ছে আপনার ডিসকাউন্টে এই ভ্যালুটা হচ্ছে কনসিডার করা হবে। আর যদি পেব্যাক পিরিয়ড অল্প হয় তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি এই ভ্যালু দিয়ে আগাতে পারেন, সেটা প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড হচ্ছে আপনাকে গাইডলাইন করবে। আচ্ছা, আমরা ব্যাক করি নেট প্রেজেন্ট ভ্যালুটা যেখানে ছিলাম। সো এখন দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আমরা আরেকটা যদি হিসাব করি, একটা এক্সাম্পল দেখি, যে একটা প্রবলেম দেয়া আছে যে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 20,000 টাকা, এস্টিমেটেড লাইফ 5 ইয়ার্স এবং স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। সো এখন দেখেন আমাদের ইনিশিয়াল ক্যাশ ফ্লো কত দেওয়া আছে, যেহেতু 20,000 টাকা ইয়ার জিরোতে 10% ডিসকাউন্ট রেখে 10% হারে টাকার অবমূল্যায়ন হবে, তাহলে প্রথম বছরে আমি কি করলাম 5,000 টাকা ইনকাম করলাম। তাহলে এটা যদি 10% অবমূল্যায়ন হয়, টাকাটার যদি অবমূল্যায়ন হয় 100 টাকাকে যদি 10% অবমূল্যায়ন করেন তাহলে আমি ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 45 পয়েন্ট। কিভাবে সূত্রটা আসলো কোত্থেকে, আমার 1 প্লাস আর টু দি পাওয়ার টি, ওই ফর্মুলাটা থেকে দেখা গেল 5,000 টাকা হয়ে গেল এই টাকাটা। সেম একইভাবে এই ক্যাশ ফ্লো থেকে দেখেন, এই ক্যাশ ফ্লো থেকে দেখা গেল যে আপনার ভ্যালুগুলো আসতেছে ডিসকাউন্টেড হারে, জাস্ট আগের ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে, ঠিক আছে, এই ফর্মুলাটা থেকে চলে আসলো। ইয়ার 1 এর জন্য 1, ইয়ার 2 এর জন্য টু দি পাওয়ার 2 এখানে আসবে, ইয়ার 3 এর জন্য এখানে টু দি পাওয়ার 3, 4 এর জন্য টু দি পাওয়ার 4, 5 এর জন্য টু দি পাওয়ার 5 আসবে ক্যালকুলেশন থেকে। সো এখন দেখেন এখানে আরেকটা পার্ট আছে, আরেকটা পার্টটা কি দেখেন, দেখেন আপনি স্ক্র্যাপ ভ্যালুটা দেওয়া আছে, বলা আছে মেশিনটা 5 বছরের লাইফ, তার মানে এই 5 বছর পর্যন্ত ওর থেকে পাবেন, 5 বছর পরে এই ইনভেস্টমেন্টটাকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করলে 1,000 টাকা আসবে, তার মানে এই 1,000 টাকাও কিন্তু আপনার ইনকাম, এই 1,000 টাকা ওটা কিন্তু ইনকাম। যদি এই স্ক্র্যাপ ভ্যালু দেওয়া থাকে ভালো ধরে নেবেন, যদি স্ক্র্যাপ ভ্যালু দেওয়া না থাকে তাহলে এটা জিরো ধরে নেবেন, সহজ হিসাব। যদি স্ক্র্যাপ ভ্যালু দেওয়া থাকে তাহলে স্ক্র্যাপ ভ্যালুর দামটা আপনার ইনকামে আসবে, দেখেন ওই যে বছর শেষ হবে সেই বছরে ইনকাম আসলো। যদি স্ক্র্যাপ ভ্যালুটা দেয়া না থাকে তাহলে আপনি এই ভ্যালুটা জিরো ধরে নেবেন। আচ্ছা, এখন দেখেন তাহলে কিন্তু এই ভ্যালুটাও ডিসকাউন্টেড ভ্যালুর মধ্যে চলে আসলো, এবং এইটা যখন সাম করবেন এবং এই টোটাল ভ্যালু থেকে বিয়োগ দিবেন তখন দেখা গেল যে আপনার টোটাল যে ইনকামটা আসলো, টোটাল ইনকামটা আসলো 24,227 টাকা। এটা যখন আপনি সবগুলা যোগ করার পরে তার মানে আপনি প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলেন, নেট ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে গেলেন। তাহলে আপনার আসলে নেট প্রেজেন্ট ভ্যালুটা কত, নেট প্রেজেন্ট ভ্যালুটা আসলে কত, যেমন ধরেন আমরা যেটা বলছিলাম প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো, তার মানে যেটা ধরেন আমি 24,227 টাকা ইনকাম করেছি আর ইয়ার জিরোতে ইনভেস্ট করেছিলাম হলো 20,000 টাকা, তার মানে নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4,000 টাকা। আমরা আগে বলেছিলাম যে এই নেট প্রেজেন্ট ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব, যেহেতু এটা পজিটিভ আছে তার মানে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। যদি নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয় তাহলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর জন্য প্রজেক্ট অ্যাকসেপ্ট করব না। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমরা সামনে গিয়ে যাব। স্যার ক্লিয়ার স্যার। মিটিংটা মনে হয় স্যার ফ্রিতে খোলা হয়েছে, 2 মিনিট পর মেবি অটোমেটিকলি কেটে যাবে আর কি। আচ্ছা, আমি আরেকটা মিটিং লিংক দিয়ে দিব, এটা শেষ হয়ে গেলে গ্রুপে আরেকটা লিংক দিয়ে দিব, ওইটাতে জয়েন করবেন সবাই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার আজকে এটুকুর মধ্যে শেষ করা যায় না স্যার? জি স্যার আমাদের তো স্যার ইফতার পার্টি ছিল স্যার। মিটিং গ্রুপ ক্রিয়েট করা হয় স্যার, এটার কোনো লিমিট থাকে না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওটা নেক্সট টাইম করবো না। আপাতত আমি গুগল মিটে আরেকটা লিংক দিচ্ছি, ওটাতে জয়েন করেন। আমি আরেকটা লিংক গুগল মিটে হোয়াটসঅ্যাপ লিংকে দিয়ে দিচ্ছি, ওটাতে জয়েন করেন।
আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যায়। জি স্যার। আচ্ছা, আমরা এরপরে যেটা দেখবো সেটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি জিনিস? সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স যেটা আছে, যে আমাদের এতক্ষণ ধরে আমরা যেটা করলাম যে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করলাম অথবা এনপিভিটা বের করলাম। সো এনপিভির মধ্যে যেটা দেখা গেল যে আমাদের প্রেজেন্ট ভ্যালু যেটা পাবো এনপিভি, আর আমরা আসলে কত টাকা ইনিশিয়ালি ইনভেস্ট করেছিলাম। সো নেট প্রেজেন্ট ভ্যালু যেটা আছে যে এনপিভি, এবং এই ভ্যালুটা যদি আমার 1 এর উপরে থাকে তাহলে আমরা প্রজেক্ট অ্যাকসেপ্ট করব। মাথায় রাখবো, যদি প্রফিটেবিলিটি 1 এর উপরে থাকে সেই প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব, যদি প্রফিটেবিলিটি 1 এর নিচে থাকে তাহলে সেই প্রজেক্টটা আমরা রিজেক্ট করব। আবার আরেকটা জিনিস খেয়াল রাখেন, যদি বিভিন্ন ধরনের প্রজেক্ট দেয়া থাকে, আপনাকে একাধিক প্রজেক্ট দেয়া থাকলো, প্রজেক্টের ডাটা দেয়া থাকলো এবং বলা হলো যে এই প্রজেক্টগুলো থেকে কোন প্রজেক্টটা আপনি চুজ করবেন, যদিও সেটা 1 এর উপরেই থাকবে এবং 1 এর উপরের থেকে যেটা বেশি থাকবে সেই প্রজেক্টটাই আপনারা চুজ করবেন। সো আমরা একটা এক্সাম্পল দেখি আর একটু ক্লিয়ার হবো। সো আমরা যদি আগের যে এক্সাম্পলটার কথা মাথায় রাখি, দেখেন আগে আমরা প্রেজেন্ট ভ্যালুটা পেয়েছিলাম কত, 5 বছরের ডাটা থেকে 24,227 টাকা প্রেজেন্ট ভ্যালু পেয়েছিলাম, আর ক্যাশ আউটফ্লো হয়েছিল হলো 20,000 টাকা। সো ক্যাশ টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই 20,000। সো এইটাকে আমরা কি করলাম, যে রেশিওটা পেলাম সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স যত বেশি হবে তার মানে আপনি দেখেন আপনার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, ফিউচারে আপনি যত টাকা কামাবেন সেটা প্রেজেন্ট ভ্যালুর চাইতে যত গুণ বেশি, তার মানে আপনার প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা তত বেশি। সো এটা একটু মাথায় রাখবো। আমরা এই প্রেজেন্ট ভ্যালুটা কোত্থেকে পেলাম, আমরা আগের যে প্রবলেমটা দেখেছি দেখেন এই সবগুলো যোগ করার পরে আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালুটা পেয়েছি। এখানে কিন্তু এনপিভি আমরা নেইনি, এখান থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু যেটা আছে সেটা নিয়েছি এবং ইনভেস্টমেন্ট যেটা করেছিলাম সেই ভ্যালুটা নিয়েছিলাম। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মাইনাস ক্যাশ আউটফ্লো, আর প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো এটাকে আমরা ভাগ করেছি। যদি এই ভ্যালুটা আমার 1 এর চাইতে বেশি হয় তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য বেটার প্রজেক্ট। সো পরীক্ষার হলে দুইটা প্রজেক্টের ডাটা দেয়া থাকবে, দেওয়ার পর হয়তো বলতে পারে যে আসলে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের আলোকে কোন প্রজেক্টটা সুইটেবল সেটা ক্যালকুলেশন করো। এরপরে যেটা আছে ডিসকাউন্টেড পেব্যাক, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে নরমাল ক্যাশ ফ্লো থেকে আমরা কি করি, নন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করি যেখানে প্রেজেন্ট ভ্যালু কনসিডার করা হয় না,
আর এখানে আমরা ক্যালকুলেশন করব আসলে কতটুকু ইনফ্লেশন। আপনি যদি 10% ইনফ্লেশন ধরতে চান সেটা ধরে করতে পারেন। যদি আপনার কোনো ইনফ্লেশন দেয়া না থাকে, ধরে নেন আপনার একটা প্রজেক্ট দেয়া আছে, সেই প্রজেক্টে কোনো প্রেজেন্ট ভ্যালু দেয়া নাই, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে একটা প্রেজেন্ট ভ্যালু ডিক্লেয়ার করবেন যে আমি 5% হারে ডিক্লেয়ার করতে চাই। আপনাদের পরীক্ষার হলে যদি এরকম থাকে যে 10% হারে ডিক্লারেশন ধরে নিতে বলা হয়, তাহলে 10% দিয়ে করবেন। আর যদি পরীক্ষার হলে দেখেন যে না কোনো রকম ভ্যালু দেওয়া নাই, তার মানে আপনি আপনার মতো করে একটা ভ্যালু ধরে নেবেন। বাট আমাদের যদি ইনফ্লেশন রেট বলি, তখনও সেটা মোর দেন 15% উপরে কখনোই যায় না। ইনফ্লেশন রেট মোর অর লেস 5 থেকে 15% মধ্যে হয়, যে কোনো একটা ভ্যালু ধরে আপনারা করতে পারেন। সো আরেকটা পার্ট যেটা আছে সেটা হলো আমাদের এরপরে যেটা আছে সেটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নটা হলো, আমরা এতক্ষণ ধরে অনেক কিছুই করলাম, অনেক কিছু করার পরে দেখেন ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা আসতেছে, আমরা কিন্তু আগের যে ভ্যালুটা দেখেন এনপিভি যে ভ্যালুটা বের করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা কিন্তু এখান থেকে এনপিভি যে ভ্যালুটা বের করেছিলাম, দেখেন প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো এবং ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, এই ভ্যালুটা যদি জিরো হয়, এই ভ্যালুটা যদি জিরো হয়, এই যে যে ডিসকাউন্ট রেটের জন্য প্রেজেন্ট ভ্যালু এবং ক্যাশ আউটফ্লোটা জিরো হবে, সেটাকে আমরা বলতেছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর। আবার একটু মাথায় রাখি আমি, যে ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য এখানে তো 10% দিয়ে আমরা দেখলাম 4227 হয়েছে, বাট যে ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য এই দুইটা ভ্যালু সমান হয়ে যাবে এবং ভ্যালুটা এনপিভিটা জিরো আসবে, সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। দেখেন এইটা হলো আমরা বের করলাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে এখনকার যে ইনভেস্টমেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি জিরো হয়, যে ডিসকাউন্ট ফ্যাক্টরটার জন্য আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হবে, সেই ভ্যালুটাকেই আমরা বলতেছি আইআরআর। ঠিক আছে? সো এইখান থেকে দেখেন, তার মানে এটা আমরা বের করে ফেললাম, মাইনাস 1 লাখ টাকা ইনভেস্ট করেছি ধরে নিচ্ছি। আগের প্রবলেমটার মধ্যে যদি যাই, তাহলে এই সমান থেকে এই ফর্মুলাটা থেকে আমরা কি করব, আর এর ভ্যালুটা বের করব। এই আর এর ভ্যালুটা আমরা কি করি, আইটারেটিভ আকারে বের করতে পারি। আমরা হয়তো 10% করে একটা ট্রায়াল করে দেখতে পারি কত আসে, 5% করে দেখতে পারি কত আসে। আমাদের অ্যাকচুয়ালি আসলে ওইভাবে আর এর ভ্যালু ওইভাবে বের করার দরকার নাই। যেমন আমরা হয়তো টু দি পাওয়ার 4 থেকে নিচে একটা গসাগু করে বের করব, আমরা আসলে এইভাবে আইআরআর বের করি না, আমরা একটা টেন্টেটিভ আইআরআর নেই। যেমন ধরেন আর এর কোন ভ্যালুটার জন্য আপনারা এই ভ্যালুটা সমান পাবেন, জাস্ট একটু অ্যাজাম্পশন করে নেবেন যে আর এর কোন ভ্যালুটার জন্য এই 1 লাখ টাকা আসবে, এই আর এর কোন ভ্যালুটা এখানে যদি বসান তাহলে 1 লাখ টাকা আসবে, সেটাই হচ্ছে আমাদের আইআরআর। এই আরআর এর ভ্যালুটা হচ্ছে, যদি রিস্কি প্রজেক্ট হয় তাহলে আইআরআর এর ভ্যালু 15 থেকে 13% হতে হবে, যদি লেস রিস্কি প্রজেক্ট হয় তাহলে 8 থেকে 15% এর মতো হবে। আমরা একটু মাথায় রাখি যে লেস রিস্কি প্রজেক্টের জন্য আইআরআর 15 থেকে 30% হতে। এখন রিস্কি প্রজেক্ট কোনটা? রিস্কি প্রজেক্ট হলো, দেখেন আপনি একটা ডাইনামিক এনভায়রনমেন্টে আছেন যেখানে আপনার হিউজ কম্পিটিটর আছে এবং প্রচুর চেঞ্জ হয়। যেমন ধরেন আপনি এখন একটা 100 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিচ্ছেন, দেখা গেল যে 1 মাসের মধ্যে আরেকজন কম্পিটিটর নিয়ে আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা। সো এই রকম প্রজেক্টের ক্ষেত্রে যদি আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন আপনার 8% অথবা 15 থেকে 30% এর নিচে আসে, তাহলে আপনি সেই জায়গাতে ইনভেস্ট করবেন না। বা যদি একটা জিনিস দেখেন যে না আপনার ইন্টারনাল রেট, আপনার প্রোডাক্টটা খুব বেশি রিস্কি না, যেমন হচ্ছে আপনি চাল ডাল আটা ময়দা সুজি, এটা আপনার কনজিউমার গুডস, এটা লাগবেই, সেই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আপনি হয়তো অল্প আইআর নিয়ে আপনি রান করতে পারেন। সো ওভারঅল আমরা এখান থেকে যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস টুকু করলাম, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস থেকে মেইন আপনাদের মিড টার্মে যেটা কোশ্চেন আসতে পারে, আপনাদের একটা অথবা একাধিক প্রজেক্টের ইনকাম ফ্লো ডাটাবেস দেওয়া থাকবে, আপনাদের একাধিক ইনকাম ফ্লো ডাটাবেস দেওয়া থাকবে, ধরেন এরকম ইনকাম ফ্লো ডাটাবেস দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে আপনাকে বলতে পারে যে আপনারা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করেন, অথবা পেব্যাক পিরিয়ড বের করেন, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করেন, অথবা আইআরআর বের করেন, এবং বের করার পরে আপনি কমেন্ট করেন যে আসলে প্রজেক্টগুলো কোন প্রজেক্ট, অথবা যদি একটা প্রজেক্ট দেওয়া থাকে তাহলে প্রজেক্টটা ফিজিবল কিনা, যদি একাধিক প্রজেক্ট দেওয়া থাকে তাহলে প্রজেক্টটা ফিজিবল কিনা, সেটা আপনাদেরকে ডিসিশন দিতে হবে। সো ওভারঅল এইটা পুরো পার্টটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের করতে পারেন, কোশ্চেন নিয়ে আমরা হয়তো ডিসকাস করতে পারি। কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা হয়তো ডিসকাস করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট ফেজে চলে যাই। আমাদের পার্ট 1 দুইটা স্লাইড পিছন দিকে যদি একটু যাইতেন। দুইটা স্লাইড পিছন দিকে এখানে, আচ্ছা আরো একটু পিছনে স্যার। কোন টপিকটা লিখে রেখেছেন?
স্যার এই টপিকটা শুধু একটু আর দিকে স্যার রিভিউ করতেন। প্রফিটেবিলিটি ইন্ডেক্স। জি স্যার। আচ্ছা, প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা হচ্ছে আমরা যেটা বললাম খুব সহজ হিসাবে আমরা এই এক্সাম্পলটা দিয়ে দেখেছি। দেখেন আমরা এইখান থেকে কি করেছিলাম, দেখেন আমরা এইখান থেকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম, তাই না? তো নেট প্রেজেন্ট ভ্যালুটা কি ছিল আসলে? নেট প্রেজেন্ট ভ্যালু ছিল যে আপনি এইটাকে ধরে নিচ্ছেন যে আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, প্রতি বছর প্রথম বছর 30,000, দ্বিতীয় বছর 35,000, তৃতীয় বছর 40,000, চতুর্থ বছর 45,000 টাকা প্রফিট করবেন। সো অল টুগেদার যদি আপনি হিসাব করেন এই চতুর্থ বছর শেষে এসে আপনার 50,000 টাকা প্রফিট হবে। সেটা আপনি চিন্তা করতেছেন আজকে যে 1 লাখ টাকা ইনভেস্ট করতেছেন সেই একই ভ্যালুই ধরে নিচ্ছেন, কোনো টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার করেন নাই। যে প্রতি বছর যে টাকার যে অবমূল্যায়নটা হচ্ছে, যেটাকে আমরা বলি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, সেটা কনসিডার করেন নাই। ঠিক আছে? আর এই ক্ষেত্রে যেটা আসতেছে প্রেজেন্ট ভ্যালু যদি 10% আকারে ধরে নিচ্ছি আমরা এখানে 10%, এটা 5 থেকে 15% এর মধ্যে ভ্যারি করতে পারে। যদি কোথাও দেওয়া না থাকে তাহলে ধরে নিবেন 5 থেকে 15% এর মধ্যে যে কোনো ভ্যালু ধরে করতে পারবেন। সো আজকের যে 3 লাখ টাকা 30,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি হিসাব করছেন আজকে 30,000 টাকা, আসলে আগামী বছর গেলে এই টাকাটা হয়ে যাবে 27,273 টাকার সমান। দ্বিতীয় বছরে যে 35,000 টাকা আর্ন করবেন সেটা হয়ে যাবে দ্বিতীয় বছরে 28,996 টাকার সমান। কিভাবে পেলেন? এই ফর্মুলাটা থেকে আমরা পেয়েছিলাম কি আজকের যে 30,000 টাকা দেয়া আছে এই 30,000 টাকা ডিভাইডেড বাই, আমরা ফর্মুলা নিয়েছিলাম 1 প্লাস আর এর ভ্যালু কত ধরেছিলাম 10%, তাহলে 10% টু দি পাওয়ার, এখানে টি ভ্যালুটা কত ছিল যেহেতু ইয়ার 1, তাহলে এখানে আমরা ধরছিলাম হচ্ছে ইয়ার 1। তো এইখান থেকে দেখেন মোটা দাগ যদি এরকম হয়, আমরা এটা 10% যদি ধরি তাহলে 30,000 ডিভাইডেড বাই 110% যদি আমরা হিসাব করি তাহলে এইখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা 27,273 টাকা সমান। সো প্রত্যেকটা বছরের জন্য এখানে টু দি পাওয়ার 2 হবে যেহেতু আমার ইয়ার 2, এখানের জন্য টু দি পাওয়ার 3 হবে যেহেতু ইয়ার 3, এটা টু দি পাওয়ার 4 হবে যদি আমি ইয়ার 4 এর কথা চিন্তা করি। তো এই সবগুলো যখন আমি যোগ করব -1 থেকে সব ইনকাম করার পরে দেখা গেল আসলে আমার অ্যাকচুয়ালি টাইম ভ্যালু অফ মানি কনসিডার করলে 16,000 টাকা প্রফিট হবে, 16,988 টাকা। তাহলে এটা আমি যদি টাইম ভ্যালু অফ মানি না ধরি তাহলে 50,000 টাকা প্রফিট হবে, আর টাইম ভ্যালু অফ মানি ধরলে 16,988 টাকা হবে। ঠিক আছে? এখন দেখেন যদি আমার এই ভ্যালুটা থাকে তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা হবে এই ভ্যালু, এই যে 16,988 টাকা যে ভ্যালুটা পাচ্ছি টাইম ভ্যালু অফ মানি ডিভাইডেড বাই আপনার অ্যাকচুয়াল যে ভ্যালুটা আপনি ধরতেছেন, এইটাই হলো আপনার প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এখন এই দুইটা থেকে আমরা যখন দেখতেছি এই যে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা আসছে সেটা কি আসলে একের চেয়ে বেশি কিনা, এটা হলো অলমোস্ট 0.33%। সো আমরা বলছিলাম যদি এই প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা একের চাইতে বেশি না হয় তাহলে এই একের চাইতে যদি আমাদের বেশি না হয় তাহলে প্রজেক্টটা ফিজিবল না। কারণ আপনি যদি প্রফিটটা একের চাইতে বেশি না হয় তার মানে আপনার প্রোডাক্টটা খুব একটা ভালো না। কারণ 50,000 টাকা বলছেন, যদি 50,000 টাকার চাইতে বেশি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, বাট 50,000 টাকা যদি ভ্যালু 16,000 টাকা নেমে আসে তাহলে সেটা আপনার জন্য খুব একটা প্রফিটেবল কিছু না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। জি স্যার। আচ্ছা, আমরা এরপরে যেটা নিয়ে একটু ডিসকাস করব সেটা হলো কস্ট এন্ড বাজেট ম্যানেজমেন্ট, যে আসলে আমরা কিভাবে একটা প্রজেক্টের প্ল্যানিং করলাম, প্রজেক্টের ফিজিবিলিটি অ্যানালাইসিস করার পরে ফিজিবিলিটি বোর্ড প্রজেক্টটা যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা কি করবে, ইমপ্লিমেন্টেশন ফেজে আসবে। সো প্রজেক্ট প্ল্যানিং ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু ফিজিবিলিটি স্টাডি করা, আর প্রজেক্ট যে ইমপ্লিমেন্টেশন করব তার কাজ হলো তাকে যে বাজেটটা দেওয়া হবে, যেমন আপনি ফিজিবিলিটি স্টাডি করে দিয়েছেন যে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করব, 1 লাখ টাকা ইনভেস্ট করলে 3 বছরের টাকা রিটার্ন চলে আসবে। এখন এই 1 লাখ টাকা যে ইনভেস্ট করছেন সেই 1 লাখ টাকা ইনভেস্ট কোথায় কোথায় করবেন সেই টাকাটা কিন্তু ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ারের কাজ, যে এই টাকাটা 1 লাখ টাকাটা সে কিভাবে ইনভেস্ট করবে সে এটা জানে। সেই জন্য কি করতে হবে, তাকে একটা এস্টিমেশন করতে হবে যে আসলে কোথায় কোথায় কিভাবে খরচ করলে 1 লাখ টাকার মধ্যে সে প্রজেক্টটা ক্লোজ করতে পারবে। সো এটাই আমরা কস্ট এন্ড বাজেট ম্যানেজমেন্টের মধ্যে করব। একটা হলো প্রথমে এই কস্ট এন্ড বাজেট ম্যানেজমেন্টের জন্য আমাকে কিছু এস্টিমেশন করতে হবে, যে এস্টিমেশনের একটা গাইডলাইন আমরা দেখব, এস্টিমেশনের কয়েকটা টেকনিক শিখবো, এস্টিমেশনটা কিভাবে করা যায় এটা একটা ফ্লো চার্ট আকারে দেখবো যে কোন সিকোয়েন্স আকারে আমরা এস্টিমেশনটা করতে পারি। প্রথমে হলো গাইডলাইন, আসলে কি কি থাকতে পারে এস্টিমেশনে, একটা ফিক্সড টেকনিক নিব, টেকনিকটা নেওয়ার পরে ফ্লো চার্টের মাধ্যমে দেখবো যে কিভাবে এস্টিমেশনটা করা যায় এবং এই ডিফারেন্ট টাইপ অফ বাজেট আছে যেটা আসলে করা যায়। সো এই জিনিসটা আমাদের এখনকার মূল উদ্দেশ্য। এখন দেখেন আমরা যখন একটা প্রজেক্টের জন্য কাজ করতে যাব, প্রজেক্টের কস্টিং অ্যানালাইসিস করবো, ধরেন আপনাকে 1 লাখ টাকা বাজেট দিয়ে দিল, 1 লাখ টাকা যদি আপনার বাজেট দিয়ে দেয় তাহলে এই 1 লাখ টাকার মধ্যে কিন্তু আপনাকে খরচ করতে হবে এবং আগে
খাত তৈরি করতে হবে যে কোথায় কোথায় আপনি টাকাটা খরচ করতে চান। যেমন ধরেন আপনি যখন একটা প্রজেক্ট করতে চান, প্রজেক্টের জন্য কি কি ধরনের কস্ট হতে পারে, যেমন আপনার লেবার কস্ট আসতে পারে, যেসব ম্যাটেরিয়াল কিনতে চান সেগুলোর খরচ হতে পারে, মেশিন কিনতে পারেন, কোনো একটা জায়গা কিনতে পারেন, কোনো সার্ভিস নিতে পারেন কারো কাছ থেকে, যে হয়তো আপনি প্রোডাক্ট কোনো একটা সার্ভিস নিতে পারেন, হয়তো আপনার হয়ে সে কোনো একটা কাজ আপনার জন্য করে দিতে পারে। ইনফরমেশন টেকনোলজি সাপোর্ট নিতে পারেন, কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে পারেন। কন্টিনজেন্সি রিজার্ভটা কি? সে ধরে নেন যে আপনি ধরে নিচ্ছেন সবকিছু আপনার আছে, এখন ধরেন আপনার মেশিন হলো একটা মেশিন, অথবা আপনার ম্যান পাওয়ার আছে একজনই, খুব এক্সপার্ট ম্যান পাওয়ার। সামহাও কোনো কারণে এই ম্যান পাওয়ারটা আপনার অসুস্থ হয়ে যেতে পারে এবং তাকে আপনি মাঝখানে হয়তো 1 মাস নাও পেতে পারেন। সো এই 1 মাসে যদি লোকটা না পান, তাহলে এই লোকটাকে আপনি যে স্যালারি দিচ্ছেন অথবা এই লোকটার জন্য যে খরচ হচ্ছে, এই লেভেলের একটা লোককে যদি আপনি হায়ার করেন, আপনার খরচ হয়তো 20% বেড়ে যাবে। তো সেটাকে আমরা বলতেছি কন্টিনজেন্সি রিজার্ভ, যে এই ধরনের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে অথবা ওভারঅল কস্টের জন্য আপনি ধরে নিয়েছেন যে ওভারঅল কস্টে 10% আপনি অতিরিক্ত খরচ করবেন ইন কেস অফ এনি, যদি কোনো কিছু আপনি রিসোর্স না পান, অথবা এইখান থেকে যা যা আছে সেখান থেকে যদি রিসোর্স আপনার ঠিক মতো না আসে। এর বাইরেও কিছু ইনডাইরেক্ট কস্ট আছে, যেটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট রিজার্ভ। যেমন ধরেন এখান থেকে ইনডাইরেক্ট কস্ট কিরকম, এটা হয়তো ডাইরেক্ট আপনার ফ্যাসিলিটিতে নাই, যেমন ট্রেনিং এর কস্ট আছে। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনার হয়তো অনেক গেস্ট আসতেছে, গেস্টদেরকে আপনি আপ্যায়ন করতেছেন, তাদের জন্য তো কোনো গিফট পাঠাচ্ছেন, সেগুলো হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তো এই ধরনের কস্ট গুলো আপনাকে কস্ট এস্টিমেশনের সময় আপনাকে ধরে নিতে হবে। সো এখন ধরেন আমরা কস্ট এস্টিমেশন যদি করতে চাই, কস্ট এস্টিমেশন করার জন্য আমার কিছু টুলস আছে, কিছু টেকনিক আছে কিভাবে আমরা আসলে কস্ট এস্টিমেশনটা করব। দেখেন, সবার আগে যেটা করতে পারেন, আপনি একটা এক্সপার্ট জাজমেন্ট নিতে পারেন। এটা প্রত্যেকটা টুলস এর জন্যই আপনার এক্সপার্ট জাজমেন্ট, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের যত টুলসই অ্যাপ্লাই করবেন, যেখানেই যান না কেন, প্রথমে দেখবেন এক্সপার্ট জাজমেন্ট। কারণ আপনি যদি সুযোগ পান এক্সপার্ট জাজমেন্ট নেওয়ার, কেন ছেড়ে দিবেন? অথবা আপনি নিজে একজন এক্সপার্ট, তো আপনার জাজমেন্টটা তো আপনি ইউজ করতেই পারেন। তো সেক্ষেত্রে এক্সপার্ট জাজমেন্টের মাধ্যমে আপনি কস্টিং করতে পারেন। সো এরপরে যেটা আসতে পারে অ্যানালগাস এস্টিমেশন। অ্যানালগাস এস্টিমেশনটা কি? ধরেন আপনি প্রিভিয়াসলি এই ধরনের একটা প্রজেক্ট করে আসছেন, কাছাকাছি ধরনের একটা প্রজেক্ট করে আসছেন, এবং আপনার ধারণা আছে, ধরেন আপনি একটা সাবস্টেশন করতে চান, 200 মেগাওয়াটের একটা সাবস্টেশন করতে চান। সো আপনি কি করতে পারেন, আপনি ধরতে পারেন যে আপনি এই ধরনের একটা সাবস্টেশন যেহেতু করে আসছেন এবং এই ধরনের কাজের জন্য কি পরিমাণ ম্যান পাওয়ার লাগে, এইখানে যে খাতগুলো আছে, এই ধরনের যে কস্টিং গুলো আছে, লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, ইকুইপমেন্ট কস্ট, সেগুলো আপনি জানেন। সো আপনি কি করছেন, ওইটার সিমিলার আকার হিসাব করে আপনি কস্টিংটা করে ফেলতে পারেন। এটাকে বলে অ্যানালগাস কস্টিং। প্যারামেট্রিক কস্টিং হতে পারে কি রকম? প্যারামেট্রিক কস্টিং ধরে নিতে পারেন এরকম, যেমন আপনি পার্টিকুলার একটা অথবা দুইটা কস্টিং প্যারামিটার দিয়ে আপনি পুরো প্রজেক্টের কস্টিংটা করতে চান। ধরে নেন আপনি একটা বিল্ডিং করতে চান। সো আপনি একটা বিল্ডিং করতে চান, আপনি বিল্ডিং করে নিলেন, হয়তো ধরেন আপনি একটা বিল্ডিং করতে চান 2 লাখ স্কোয়ার ফিটের। সো আপনার একটা জানা আছে যে পার স্কোয়ার মিটার অথবা পার স্কোয়ার ফিট বিল্ডিং করতে 2000 টাকা খরচ হয়। তাহলে আপনি ধরে নিচ্ছেন যদি আপনি 2 লাখ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করতে চান, তাহলে পার স্কোয়ার ফিটের জন্য যদি 2000 টাকা লাগে, তাহলে 2 লাখ স্কোয়ার ফিট একটা বিল্ডিং করতে অলমোস্ট 40 কোটি টাকার মতো লাগবে। সো এটাকে বলতেছে প্যারামিটারিক কস্ট, প্যারামেট্রিক এস্টিমেশন। এটা যেমন হতে আপনার কস্টিং এর ক্ষেত্রে হতে পারে, আবার ইলেকট্রিসিটির কস্টও হতে পারে। যেমন ধরে নেন যে আপনি একটা ইলেকট্রিসিটি কনজাম্পশন কনসিডার করবেন একটা বিল্ডিং এর ক্ষেত্রে অথবা একটা প্রজেক্টের জন্য, এক্ষেত্রে কতটুকু পাওয়ার কনজাম্পশন হতে পারে। তো আপনি ধরে নিলেন যে প্রত্যেকটা ফ্ল্যাটে হয়তো 10টা করে লাইট লাগতে পারে, 5টা করে ফ্যান লাগতে পারে, 3টা করে এসি লাগতে পারে, তারপর হতে পারে টেলিভিশন থাকতে পারে, 2টা ফ্রিজ থাকতে পারে। তো প্রত্যেকটার কনজাম্পশন ধরে যে আপনি ধরে নিলেন যে একটা ফ্ল্যাটের জন্য এভারেজে আপনার হয়তো 10 কিলোওয়াট লোড লাগতেছে। তাহলে আপনি একটা ফ্ল্যাট থেকে কনসিডার যখন করবেন, তখন আপনি 100 সেম একইভাবে যদি 100টা ইউনিট কনসিডার করেন, তাহলে সেম একইভাবে একটা প্যারামিটার, ইলেকট্রিসিটি প্যারামিটার দিয়ে কিন্তু আপনি বাকি সবগুলোর জন্য প্যারামেট্রিক এস্টিমেশনটা করে নিতে পারেন। আমি এখানে একটা ভ্যারিয়েবল দেখালাম, আপনি হয়তো আরো অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে আগাতে পারেন, যেহেতু আমাদের অনেকগুলো প্যারামিটার নিয়ে কাজ করতে হতে পারে। বটম আপ এস্টিমেশন হতে পারে। বটম আপ এস্টিমেশনটা হলো, ধরে নেন যেমন আপনি প্রত্যেকটা কস্টিংটাকে ওয়ার্কআউটটাকে ভাঙবেন আগে। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা পদ্মা সেতু করতে চান, সে ধরেন আপনি পদ্মা ব্রিজ করতে চান, আপনি ইলেকট্রিক পোলের জন্য অ্যাসাইন্ড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক পোলের জন্য অ্যাসাইন্ড ইঞ্জিনিয়ার আপনি। তো এখন এই ইলেকট্রিক পোল যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কস্টিং করতে হবে যে এই ইলেকট্রিক পোলের জন্য আসলে টোটাল কতগুলো পোল আছে। ধরে নিচ্ছি আমার 100টা পোল আছে, পোল টু পোলের ডিস্টেন্স ধরে নেন হচ্ছে আপনার 30 ফিট। তাহলে 30 ফিটের জন্য আপনার 30 ফিটের জন্য কি 30 ফিট কেবল লাগবে,
সো এই যে দেখেন আপনি কি করলেন, একদম রুট লেভেলে চলে গেলেন, যে এই কাজটা করতে গেলে আপনি কি করলেন, একদম রুট লেভেলে চলে গেলেন। রুট লেভেলে চলে যাওয়ার পরে ধরে নেন আপনি পুল থেকে কি করলেন, ইলেকট্রিসিটি কতটুকু তার কনজাম্পশন লাগে সেটা বের করলেন। ওখান থেকে টোটাল কত আরএম, মানে হচ্ছে 100 অ্যাম্পিয়ার কেবলের জন্য ধরে নেন আপনার 50 আরএম এর কেবল লাগতেছে অথবা 15 আরএম এর কেবল লাগতেছে, সেই কেবলটুকু আপনি কতটুকু লাগবে সেটা ক্যালকুলেট করে নিলেন। তারপরে একদম ধরেন আপনার এখানে কতগুলো ম্যান পাওয়ার লাগবে, কতটুকু ম্যান ডে কাজ করবেন, একদম পুঙ্খানুপুঙ্খে প্রত্যেকটা হিসাব করে করে আপনি বের করে নিয়ে আসলেন। তার মানে আপনি একদম ছোট করে, আমরা নরমালি দেখেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করেছি। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আপনার মনে আছে হয়তোবা, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমরা কি করেছিলাম, যে আসলে আমরা একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম করতে চাই। কি করতে চাই, ধরেন আপনি ট্রিপল ইডি করতে চান, এখানে ট্রিপল ইডি এর মধ্যে একজনকে আপনি ফুডের দায়িত্ব দিয়ে দিলেন। সো ফুডের দায়িত্ব করার জন্য কি করলো, একজন তো আইটেম সিলেক্ট করবে, আইটেম সিলেক্ট করার জন্য কি কি আইটেম সিলেক্ট করবেন, কোন আইটেম কার কাছ থেকে কিনবেন না বানাবেন, কত টাকা খরচ হবে, এই প্রত্যেকটা জিনিস ডিটেইল একদম নিচ থেকে উপর দিকে চলে আসে। যেমন আপনি নিচ থেকে হিসাব করলেন কত টাকা খরচ করবেন এখান থেকে, তারপর আপনি উপরের দিকে টপ ম্যানেজমেন্টকে জানালেন অথবা যে কনভেনর আছে তাকে জানাবেন যে আমার এই এই হিসাব করে দেখেছে আমার এত টাকা খরচ হবে। তার মানে একদম বটম লেভেল থেকে, একদম লোয়ার লেভেল থেকে যে ফিল্ডে কাজ করবে তার কাছ থেকে কস্টিং নেওয়ার পরে যে কস্টিংটা হয় সেটাকে আমরা বটম আপ কস্টিং বলি। এরপরে আরেকটা পার্ট আছে, সেটাকে আমরা বলতেছি হলো 3 পয়েন্ট এস্টিমেশন। 3 পয়েন্ট এস্টিমেশনটা কি জিনিস? 3 পয়েন্ট এস্টিমেশনটা হলো আপনার, আমরা যদি কোনো প্রজেক্ট ধরেন রিসার্চ রিলেটেড কোনো কাজ করি, রিসার্চ রিলেটেড কোনো কাজ করতে গেলে আমরা জানি না যে এখান থেকে রেজাল্ট আসবে কিনা। সো রিসার্চ রিলেটেড প্রজেক্টে যদি রেজাল্ট আমরা না জানি যে এখান থেকে রেজাল্ট আসবে কিনা, কতদিন কাজ করবেন, সেগুলোকে আমরা বলি হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। সো আমরা যদি হিসাব করি রিসার্চ রিলেটেড কাজকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, কারণ এখানে খুব বেশি টেস্ট করার ফ্যাসিলিটি আপনি হয়তো পাবেন না, হয়তো 5টা অথবা 10টা আপনি টেস্ট করার সুযোগ পাবেন। সেই 5টা অথবা 10টা যদি আপনি টেস্ট করেন, তাহলে এই ডাটাগুলো যদি আপনি ডিস্ট্রিবিউশন আকারে প্রকাশ করতে চান, ধরে নেন আপনি যে একটা কাজ করতে চান, কাজ করতে গেলে হয়তো কখনো 3 দিন লাগে, কখনো 5 দিন লাগে, কখনো 8 দিন লাগে, এবং এই ডাটা আছে আপনার খুব অল্প 5 থেকে 10টা, তাহলে ডাটাগুলো কিন্তু ট্রায়াঙ্গেল শেপ হবে। বাট আপনার এখানে যদি ডাটা থাকে, ধরেন আপনি 100টা প্রজেক্টে কাজ করছেন, 100টা প্রজেক্টের ডাটা হয়, তাহলে কিন্তু ডাটাগুলো আসবে এইরকম, যেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন, বাট আমরা এখানে এটাকে বিটা ডিস্ট্রিবিউশন আকারে বলে থাকি। বিটা ডিস্ট্রিবিউশন আকারে বলি, আমাদের পার্ট অ্যানালাইসিস এর সময় আপনাদের মনে আছে আমরা একটা গ্রাফ নিয়ে কাজ করেছিলাম, এরকম একটা গ্রাফ নিয়ে কাজ করেছিলাম, যে পেসিমিস্টিক পার্ট ছিল এখানে, এটা ছিল অপটিমিস্টিক, আর এটা ছিল হচ্ছে মোস্ট লাইকলি পার্ট। সো এই 3টা পার্টের মধ্যে আমরা যখন বিটা ডিস্ট্রিবিউশন কাজ করি, তখন কিন্তু এস্টিমেশনটা হয় অপটিমিস্টিক প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি প্লাস হলো পেসিমিস্টিক ডিভাইডেড বাই 6, যেহেতু আমার এখানে 6টা সিনারিও আছে, 1 4 5 1 6টা। আর যদি আমাদের দেখা যাচ্ছে স্যাম্পল সাইজ খুবই কম অথবা খুব বেশি স্যাম্পল করার সুযোগ পাচ্ছি না, অথবা রিসার্চ রিলেটেড কাজ করছি, খুব অল্প স্যাম্পল আছে আমার কাছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা অপটিমিস্টিক, একটা মিন ভ্যালু এবং একটা পেসিমিস্টিক ভ্যালু নেই, এবং সেই ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু একটা একটা করে ভ্যালু আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের 3 দ্বারা আমরা ভাগ করতেছি। সো খুব ক্লিয়ার হিসাব, যে আমরা যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স না থাকে এবং কোনো হিস্টোরিক্যাল ডাটা না থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন করবো, এবং এটাকে আমরা কি করি, 3টা ভ্যালু নিয়ে এভারেজ করি। আর যদি দেখি আমার এখানে অনেকগুলো হিস্টোরিক্যাল ডাটা আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, বিটা ডিস্ট্রিবিউশন নিয়ে, এবং সেটাকে আমরা কি করি, 6টা স্যাম্পল নিয়ে 6 দিয়ে ভাগ করি। স্যার ক্লাসটা শেষ করলে ভালো হয় স্যার, আসরের নামাজটা স্যার করা যেতেছে। আসরের নামাজ তো পড়বো আমরা একটু 5 মিনিট সময় নিব, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে দেখেন 3 পয়েন্ট, হ্যাঁ বলেন স্যার। এই পিডিএফটা কি দেওয়া আছে, মানে কত নাম্বার পিডিএফ চলছিল এটা? এই পিডিএফটা আমরা দিয়ে দিব আজকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন এবং বিটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা কস্ট এস্টিমেশন করে থাকি। কস্ট এস্টিমেশনের জন্য আমরা একটা ফ্লো চার্ট মেইনটেইন করি। দেখেন, কস্ট এস্টিমেশন করার জন্য আমরা এতক্ষণ যেটা বললাম, যে প্রত্যেকটা কাজকে আমরা ছোট ছোট করে ভাগ করে নিই। এখানে দেখেন, প্রত্যেকটা কাজকে ছোট ছোট করে ভাগ করে নিই, এবং ওইটার জন্য যে কস্টিংটা আছে সেই কস্টিংটা আমরা বের করে নেই। এখানে বিভিন্ন ধরনের রিসোর্স হতে পারে, ধরেন এই অনেকগুলো কাজ মিলে একটা ওয়ার্ক প্যাকেজ হয়। সে ধরেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য ইলেকট্রিক্যাল রিলেটেড তারের খরচ কত, ম্যান পাওয়ারের খরচ কত, ইকুইপমেন্ট খরচ কত, তারপর হচ্ছে আপনার সার্ভিসের খরচ কত, ইন্টারনেট আছে, ইনফরমেশন টেকনোলজি লাগবে কিনা, এই খরচগুলো যোগ করলে আপনার ইলেকট্রিক্যালের ওয়ার্ক প্যাকেজ হলো $100। সেম একইভাবে এখানে মেকানিক্যাল আইটেম আছে, এখানে সিভিল আইটেম আছে, এখানে আরো আইটেম থাকতে পারে অন্যান্য জায়গার ক্ষেত্রে।
সো এই দেখেন, এই আপনার ইলেকট্রিক্যাল রিলেটেড যে পার্ট গুলো আছে সেটাকে আপনি ওয়ার্ক প্যাকেজ ডিক্লেয়ার করছেন, মেকানিক্যাল কে ওয়ার্ক প্যাকেজ 2, সিভিল কে ওয়ার্ক প্যাকেজ 3, অথবা ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু থাকতে পারে সেটাকে ওয়ার্ক প্যাকেজ 4 বলছি। সেই প্রত্যেকটা যোগ করার পরে সেটাকে আমরা বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্টটা কি ধরে নিচ্ছে, এটা হলো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল অ্যাকাউন্ট, যে ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে করছি। আর এখান থেকে হয়তো ম্যানেজমেন্ট হতে পারে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, অথবা ধরেন আদার যে ধরনের কস্টিং গুলো হতে পারে ম্যানেজমেন্টের বাইরে, ইঞ্জিনিয়ারিং এর বাইরে, ম্যানেজমেন্টের বাইরে, যেমন ধরেন আপনার সার্ভিস রিলেটেড হতে পারে, সার্ভিস রিলেটেড একটা আলাদা অ্যাকাউন্ট করতে পারেন, যেটা শুধুমাত্র আপনার ইলেকট্রিক্যাল অথবা কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বাইরে। ট্রান্সপোর্টেশন হতে পারে, যারা ম্যানেজমেন্টের ট্রান্সপোর্টেশন হ্যান্ডেল করে। সো ইঞ্জিনিয়ারিং এর কন্ট্রোল অ্যাকাউন্ট, ম্যানেজমেন্টের কন্ট্রোল অ্যাকাউন্ট, ট্রান্সপোর্টেশনের কন্ট্রোল অ্যাকাউন্ট, এই সবগুলো যখন যোগ করবেন, যোগ করার পরে আপনি একটা বাজেট চলে আসবে, যে বাজেট আসলো এখানে, যে টোটাল বাজেটটা কেমন হতে পারে। নিচ থেকে দেখেন আমরা যেটাকে বলতেছিলাম হচ্ছে বটম আপ এস্টিমেট, এটা কিন্তু বটম আপ এস্টিমেটের এক্সাম্পল। সো এস্টিমেট করার পরে এখানে একটা কন্টিনজেন্সি রিজার্ভ রাখবেন, যা নিজে যে হিসাব করছে এখান থেকে ধরে নিচ্ছি হয়তো আমার 10% এর মতো একটা রিজার্ভ রাখছি, যেটা আমার এক্সট্রা রাখা হয় সবসময় যে কোনো প্রজেক্টে। কন্টিনজেন্সি সামহাও কোনো কারণে আপনার নিচের এস্টিমেট কোথাও যদি একটা ফেল করে, এই এস্টিমেটটা রাখা হয়। রাখার পরে ধরেন তাহলে আমার এটা কস্ট লাইন বেজে আসলো, এইটা হলো অ্যাকচুয়াল এস্টিমেট, এখান থেকে রিজার্ভ রাখলাম, রিজার্ভ রাখার পরে কস্ট বেজ লাইন আসলো। এখান থেকে আরেকটা পার্ট আসে যারা ম্যানেজমেন্ট রিজার্ভ করে। ধরেন আপনি আপনার বাজেটটা দিয়েছেন এইটা, এই বাজেট দিয়ে আপনি সবকিছু করছেন, তারপরে দেখা গেল যে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড বললো যে ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু এখান থেকে আপনি তুমি একটা ম্যানেজমেন্ট রিজার্ভ রাখো, যেটা হচ্ছে ইন কেস অফ যদি এইখান থেকে কোথাও অ্যাবনরমালিটিস হয়, ম্যানেজমেন্ট এই রাইটটুকু থাকবে, চাইলে সে যে কোনো প্রজেক্টে চেঞ্জ করতে পারবে, প্রজেক্টের ডেলিভারেবল গুলো চেঞ্জ করতে পারবে ম্যানেজমেন্ট। সে এটা ধরে দেওয়ার পরে টোটাল প্রজেক্টের বাজেট হলো এই টাকাটা। তো আমরা কিন্তু এটাকে বলতেছি বটম আপ বাজেটিং। বটম আপ বাজেটিং থেকে আমরা কি করি, আমাদের এস্টিমেশন করে টোটাল প্রজেক্টের বাজেট করতেছি। তার মানে দেখেন এটা কিন্তু নিচ থেকে বাজেটটা উপরে চলে আসলো, এই জন্য এটাকে আমরা বলতেছি বটম আপ বাজেটিং। বাজেটটা দুই রকমের হয়, একটা হলো টপ ডাউন বাজেট আর একটা হলো বটম আপ বাজেট। টপ ডাউন বাজেটটা কি রকম, যদি উপরের দিক থেকে নিচের দিকে এস্টিমেশনটা আসতো তাহলে সেটাকে আমরা বলতে হলো টপ ডাউন বাজেট, আর যেহেতু আমরা নিচ থেকে এটা করতেছি সেটাকে বলতেছি বটম আপ বাজেট। এখন টপ ডাউন বাজেটের ক্ষেত্রে কি হয়, যদি আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে, যে ধরনের প্রজেক্টগুলো আপনি করে অভ্যস্ত, যেমন এখানে আমরা দেখলাম অ্যানালগাস যে এস্টিমেশনটা আছে সেটা যেহেতু এক্সপিরিয়েন্স লেভেল, সেগুলো মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, এই দুইটা কেসের ক্ষেত্রে সবসময় কি করা হয়, টপ ডাউন বাজেটিংটা করা হয়। আর এইগুলোর ক্ষেত্রে বটম আপ বাজেটের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, নিচ থেকে সবকিছু উপরের দিকে নিয়ে চলে আসি। সো এই ক্ষেত্রে যেটা আসে দেখেন, আপনার অনেক সময় দেখা গেছে যে উপর থেকে একটা বাজেট চাপিয়ে দিয়েছে, নিচের দিকে একজন ইঞ্জিনিয়ার আছে, সে বলতেছে না এত কম বাজেটের প্রজেক্ট করা যাবে না। সো এই ধরনের কেসের ক্ষেত্রে করা হয় কি, আমাদের একটা নেগোসিয়েশন পজিশন যদি রিচ না হয় তাহলে দুই ধরনের কেস হয়। যেমন ধরেন যদি আমরা দেখি যে এখানে কস্টিং এর যদি ইম্প্যাক্ট থাকে, যে শেষের দিকে এসে বাজেটটা একই রকম স্যাচুরেটেড হয়ে গেছে, টপ ডাউন এবং বটম ডাউন দুই বাজেটের ক্ষেত্রে ভ্যালুটা সেম আসতেছে, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টপ ডাউন বাজেট নিতে পারি। আর যদি দেখা যাচ্ছে যে টপ ডাউন এবং বটম ডাউনের ক্ষেত্রে নিচ থেকে যে বাজেটটা আসতেছে সেটা পরের দিকে কস্টিং একটা হিউজ একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা জুনিয়র যে বাউন্ড করছে অথবা বটম ডাউন যে বাজেটিংটা আছে সেটা নিব। জুনিয়র বাজেট মানে হচ্ছে বটম ডাউন বাজেট, আর সিনিয়র বাজেট মানে হচ্ছে টপ ডাউন বাজেট। যদি কোনো কনসেনসাস না হয়, তাহলে যদি দুটার মধ্যে অনেক গ্যাপ থাকে, তাহলে আমরা অবশ্যই নিচের যে সাইডটা থাকবে বটম ডাউন বাজেটটাই আমরা নেওয়ার চেষ্টা করব। সো এখান থেকে আমাদের যেগুলো কোশ্চেন আসতে পারে, এখান থেকে আমাদের কস্ট এন্ড বাজেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা কোশ্চেন আসতে পারে, যে আমাদের এস্টিমেশনের কি টেকনিক আছে অথবা এস্টিমেশনের ফ্লোচার্টটা কেমন হতে পারে, কি ধরনের বাজেটিং হতে পারে, যে বাজেটের টেকনিকটা কি, বাজেটের এস্টিমেশনের ফ্লোচার্টটা কিভাবে কাজ করে, অথবা কিভাবে আমরা টপ ডাউন অথবা বটম ডাউন বাজেটটা করতে পারি। সো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা, এর বাইরে আমাদের এই স্লাইডটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এই স্লাইডটা দেওয়ার পরে, এই স্লাইডটা মোটামুটি আপনাদের যেটুকু পড়ালাম প্রত্যেকটা পয়েন্টই আপনাদের মিড টার্মের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের L3 এর আরেকটা প্রেজেন্টেশন আমি আপনাদেরকে শেয়ার করব, এখানে কিছু জিনিস আপনাদের একটু আমি থ্রু আউট দ্য ক্লাসে আলোচনা করেছি, বাট L3 থেকে এই কয়েকটা টপিক আপনাদের মিড টার্মের জন্য একটু সেলফ স্টাডি করে নেবেন। সেটা হলো যে আমাদের কয় ধরনের প্রজেক্টের লাইফ সাইকেল আছে, প্রজেক্টটা কি ধরনের হয়। নর্মালি এক ধরনের প্রজেক্ট আছে প্রেডিক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ।
প্রেডিক্টিভটা আমরা বলেছিলাম যে আপনার প্রজেক্টটা যদি দেখেন এখন থেকে একটা পদ্মা সেতু করবেন, পদ্মা সেতু সবকিছু আপনি জানেন যে এটা এইভাবে হবে, সো এটাকে আমরা বলতেছি প্রেডিক্টিভ লাইফ সাইকেল অথবা প্রেডিক্টিভ, যে আপনি টোটাল কাজগুলো আগে ভাগ করে নেবেন, সেই কাজগুলো ধরে ধরে আপনি এন্ড পয়েন্টে চলে যাবেন। আর অ্যাডাপটিভ হলো আপনি জানেন না যে আসলে কি করতে চান। আমি যদি ফুড পান্ডার একটা অ্যাপস এর কথা চিন্তা করি, ফুড পান্ডার অ্যাপস এর মধ্যে শুরুর দিকে যদি চিন্তা করি আমরা একরকম একটা সিস্টেম ছিল। উবার অ্যাপস এর কথা যদি চিন্তা করি, শুরুর দিকে ছিল শুধুমাত্র আপনার মোটরসাইকেল, তারপর আসলো কার, তারপর আসলো উবার ইটস, তারপর আসলো উবার পার্সেল, সো এক একবার এক একটা আসছে। সো তার মানে দেখেন পদ্মা সেতুর মধ্যে কিন্তু পদ্মা সেতুই আছে, গাড়ি চলবে, ট্রেনই চলবে, শুরু থেকে সবকিছু ফাইনাল। কিন্তু ফুড পান্ডার যে অ্যাপ, সফটওয়্যার যে ইন্ডাস্ট্রি গুলো আছে, কন্টিনিউয়াস ফিচার অ্যাড হতে থাকে। সো সেই সবগুলোর ক্ষেত্রে আমরা অ্যাডাপটিভ কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করি। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা হাইব্রিডও অ্যালাউ করি, যেটা প্রেডিক্টিভ এবং অ্যাডাপটিভের মাঝামাঝি ক্ষেত্র। সো প্রেডিক্টিভ লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা নর্মালি রিকোয়ারমেন্ট গুলো ফিক্স থাকে, যেমন দেখেন আমি পদ্মা সেতুই বানাবো, রেল সেতু হবে আর হচ্ছে সড়ক সেতু হবে, সে ফিক্সড করে এবং টাইম লাইনও দেওয়া ছিল যে এই টাইমের মধ্যে আমি এটা চাই এট এ টাইম। এটা কিন্তু পার্শিয়ালি ডেলিভারি করার সুযোগ নাই। যেমন একবারে পদ্মা সেতু কিন্তু আপনাকে পার্শিয়ালি ডেলিভারি করার সুযোগ ছিল না, যেমন আপনি অর্ধেক সেতু দিয়ে যাবেন, বাকি অর্ধেক আপনি ব্রিজ দিয়ে পার হবেন, এরকম কিন্তু ছিল না। পুরো ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছে। সো অ্যাডাপটিভের মধ্যে আবার পার্ট থাকে হলো, দেখেন অ্যাডাপটিভের মধ্যে 3টা পার্ট আছে। অ্যাডাপটিভের মধ্যে প্রেডিক্টিভ তো আমরা জানলাম ফিক্স থাকে, অ্যাডাপটিভের মধ্যে 3টা পার্ট, একটা ইনক্রিমেন্টাল, একটা অ্যাজাইল আর একটা আইটারেটিভ। সো দেখেন প্রেডিক্টিভ যেটা আছে সেটার মধ্যে ডেলিভারি ফ্রিকোয়েন্সি যদি আমি চিন্তা করি, দেখেন রেজাল্টটা অনেক লেংদি হয়। সো আপনি ডেলিভারি কি করবেন, আস্তে 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 ডেলিভারি পাবেন, আর চেঞ্জটা আপনি সহজে করতে পারবেন না। যেমন পদ্মা সেতুর ডিজাইন একবার ফিক্সড হয়ে গেলে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য প্রেডিক্টিভ নেচারে ডেলিভারি নেচারও অনেক স্লো, অনেক লং টাইম ডেলিভারি পরে ডেলিভারি পাচ্ছেন এবং চেঞ্জও সহজে করতে পারবেন না। আর এখানে আইটারেটিভ মেথড আছে। আইটারেটিভ মেথডটা হলো যে আপনি হয়তো প্রেডিক্টিভ নেচারেই করছেন কিন্তু ডিগ্রি অফ চেঞ্জ হলো অনেক কম কমফোর্টেবল। যদি আমি উবারের কথা চিন্তা করি, উবার কি করছে, ডিসিশন নিল যে আমি আগামী 3 মাস পরে উবার ইটস নিয়ে আসবো, আগামী 6 মাস পরে উবারের পার্সেল নিয়ে আসবো, এটা ফিক্সড করা। কিন্তু এটা কিন্তু একটা চেঞ্জের মধ্যে দিয়ে আছে, আপনি একটা সার্টেন টাইম পর চেঞ্জ দিচ্ছেন, কিন্তু উবার অ্যাপস কিন্তু ক্লোজ হয়ে যায় না, যেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু বন্ধ হয় নাই। আবার দেখেন এখানে আরেকটা পার্ট আছে ইনক্রিমেন্টাল পার্ট। ইনক্রিমেন্টাল পার্টের ক্ষেত্রে কি হয়েছে যে আপনি ফ্রিকোয়েন্সি অফ ডেলিভারি অনেক হাই, কিন্তু আপনার ডিগ্রি অফ চেঞ্জ, সহজে চেঞ্জ আপনি করতে পারবেন না। এটার ক্ষেত্রে কি রকম দেখেন, যেমন ধরেন আপনি একটা রিসার্চ করতে চান, আপনি যদি একটা রিসার্চ করতে চান, আপনি একটা রিসার্চের ক্ষেত্রে আপনি একটা রিসার্চ যদি আপনারা করতে চান, দেখেন রিসার্চ যদি করতে চান আপনি কিন্তু জানেন না এখান থেকে রিটার্ন আসবে কি আসবে না, বাট আপনি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছেন, চেঞ্জ মানে প্রজেক্ট কিন্তু সহজে চেঞ্জ করতে পারবেন না। সো প্রজেক্ট যদি সহজে চেঞ্জ করতে না পারেন, কিন্তু আপনাকে কিন্তু ডেলিভারি দিতে হবে একটা কন্টিনেন্টাল বেসিস, আপনার টিচারের কাছে যাইতে হবে, স্যারকে আপডেট দিতে হবে। সো এই যে আপডেট গুলো আছে, স্টার্টিং গুলো আছে, প্রত্যেকবার পাস করতেছেন ফেল করতেছেন, সেটাকে আমরা বলতেছি ইনক্রিমেন্টাল নেচারে দেওয়া। আর অ্যাজাইল নেচারের মধ্যে দুইটাই থাকে, সেটা হলো ইনক্রিমেন্টাল পার্টও থাকে, আইটারেটিভ পার্টও থাকে। সো অ্যাজাইল হলো মোস্টলি ক্ষেত্রে আপনার একটা ফিক্সড পিরিয়ডও থাকবে, যেমন এই টাইম পর পর আপনি প্রোডাক্টটা পাবেন, চাইলে ওই টাইমের মধ্যে আবার চেঞ্জও করতে পারেন। সো এইখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে যে আমরা আসলে প্রেডিক্টিভ এবং অ্যাডাপটিভ যে নেচার গুলো আছে, অ্যাডাপটিভের মধ্যে আবার 3টা পার্ট আছে, 3টার জন্য কি কি ক্যাটাগরি গুলো আছে এবং কি কি ক্যাটাগরি গুলো আপনার এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে। যে সফটওয়্যার প্রজেক্ট গুলোর জন্য আমার হচ্ছে অ্যাজাইল দরকার, প্রেডিক্টিভ হলো নর্মালি কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য, তারপর হলো আইটারেটিভ গুলো হলো নর্মালি যদি আমরা চিন্তা করি যে একটা সার্টেন একটা কাজ করব এবং সেটা রিপিটেটিভ আকারে করতে থাকবো যে পর্যন্ত কারেক্ট না হবে আমার, যেমন আমাদের রিসার্চ প্রজেক্ট গুলো যদি আমরা বলি। ইনক্রিমেন্টাল প্রজেক্ট গুলোর কথা যদি চিন্তা করি, যেমন আমরা একটা সার্টেন টাইম পর আমরা রেজাল্ট দিব এবং কাস্টমারকে দেখাবো, যে কাস্টমার যদি খুশি হয় তাহলে এটা সে অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর হাইব্রিডের মধ্যে অনেক সময় যেটা থাকে যে আপনি কিছু প্রজেক্ট করবেন অ্যাজাইল নেচারে, কিছু করবেন প্রেডিক্টিভ নেচারে। সেখানে অনেকে হয়তো এটা বলতে পারেন যে সেটা তো আমার ইনক্রিমেন্টাল অথবা আইটারেটিভ এর মধ্যেই চলে আসে, ইনক্রিমেন্টাল এবং আইটারেটিভ এর মধ্যেই চলে আসে। ইনক্রিমেন্টাল এবং আইটারেটিভ কিন্তু প্রেডিক্টিভ এবং অ্যাজাইলের মাঝামাঝি পার্সন। সো হাইব্রিডের কেন দরকার? সো হাইব্রিডের মেইন নেচারটা হলো যে এইখানে কিছু পার্ট আছে, যেমন আপনি এখানে প্রেডিক্টিভ নেচারও প্রজেক্টটা করবেন, অ্যাজাইল নেচারও প্রজেক্ট করবেন। একই প্রজেক্টের মধ্যে ধরেন 2টা পার্ট আছে, 2টা পার্টের মধ্যে আপনি হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটুকু সেটা তো প্রেডিক্টিভ নেচারে করবেন, এবং যদি সফটওয়্যার পার্ট থাকে, যেমন হচ্ছে আপনি পদ্মা সেতুর যে টিকেটিং সিস্টেমটা আছে সেটা আপনি হাইব্রিড মডিউলে করেছেন। কি করছেন? পদ্মা সেতুর যে কাঠামো করছেন প্রেডিক্টিভ নেচারে, কিন্তু সফটওয়্যার পার্টটা করেছেন হলো অ্যাজাইল নেচারে। তার মানে প্রেডিক্টিভ এবং হাইব্রিড দুই নেচারেই হয়েছে। তো এখান থেকে যেটা
আমরা এই নেচার যেগুলো জানবো, কোন প্রোডাক্টের নেচারের উপর বেস করে আমরা আমাদের লাইফ সাইকেল গুলো নিয়ে, ইমপ্লিমেন্টেশন গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি পরীক্ষার মধ্যে। জি বলেন স্যার, নামাজের সময় হয়ে গেছে, যদি ক্লাসটা শেষ করতেন বা আইডি দিয়ে যেতাম স্যার। আপনাদের নামাজের সময় হয়ে গেছে না? জি স্যার। যারা যারা নামাজ পড়বেন চলে যান, আমি আর একটু মিড টাইমে কিছু সাজেশন দিয়ে চলে যাব, ঠিক আছে? যারা যারা নামাজ পড়তে যান আইডি দিয়ে চলে যান, যারা যারা আইডি দিয়ে চলে যেতে পারেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মোটামুটি এইখান থেকে এক্সামের কোশ্চেন যেটা আসতে পারে আপনাদের, যে কি কি ধরনের লাইফ সাইকেল আছে, কোন কোন প্রজেক্টের জন্য কোন ধরনের লাইফ সাইকেল আসতে পারে, এটা চুজ করার অপশনটা আপনাদের আসতে পারে। সো এরপরে আমাদের আরেকটা পার্ট থাকবে এখানে। আমরা যদি চিন্তা করি এর বাইরে আমাদের মোটামুটি প্রজেক্ট যে 3টা আছে, লেকচার 3 যেটা আছে, লেকচার 3টা আপনারা একটু দেখবেন নিজেদের মতো করে। লেকচার 3টা আমি আর কন্টিনিউ করছি না। লেকচার 3 এর মধ্যে থেকে যেটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো কিভাবে প্রজেক্ট চার্টার রেডি করবেন। একটু নোট নিয়ে রাখতে পারেন, কিভাবে প্রজেক্ট চার্টারটা বানাবেন সেটা আপনাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। তারপরে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, যেটা নিয়ে আমরা আমাদের প্রথম 1-2টা ক্লাসে আলোচনা করেছিলাম, যে কিভাবে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা তৈরি করা যায়, সেটা আসতে পারে। তারপরে এর বাইরে আসতে পারে আমাদের স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা আমরা কিভাবে করতে পারি, স্কোপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের বাইরে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব, আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, যেহেতু আমরা ওগুলো নিয়ে আলোচনা করেছি। সো লেকচার 0, 1, 2 এই 3টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। আর লেকচার 3-তে কিছু টপিক দেয়া আছে, যে টপিকগুলো আমরা তো ক্লাস 0, 1, 2, 3-তে ভার্বালি আলোচনা করেছি, বাট ফর্মালি কোনো আপনাদের লেকচার শিটে নাই। সেই ধরনের কিছু টপিক, যেমন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, প্রজেক্ট চার্টার, তারপরে আপনার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এই জিনিসগুলো হয়তো ডিটেলসে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমি ক্লাসে ওগুলো আলোচনা করেছি, আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো হয়তো আপনাদের পড়ার সুবিধার অথবা জানার সুবিধার জন্য কিছু রিটেন কিছু দেওয়া আপনাদের জন্য ভালো হবে। সো দ্যাটস ওয়াই লেকচার 3টা ওই কন্টেন্টে দেওয়া। সো আপনাদের মিড টার্ম যেটা হবে লেকচার 0, 1, L0, 1, 2, 3 এই 3টার উপরে বেস করে। সো আপনাদের যদি মিড টার্ম নিয়ে প্রথমে যে স্লাইডটা পড়ানো হলো, জি স্যার প্রথমে যে স্লাইডটা পড়ানো হলো এটা কত নাম্বার স্লাইড ছিল আজকের ক্লাসে? জি স্যার। আজকের ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হলো L2। স্যার হোয়াটসঅ্যাপে যে L2 দেওয়া আছে এটার সাথে তো স্যার মিলতেছে না। এটা হোয়াটসঅ্যাপে কি L2 আমি দিয়েছিলাম? জি স্যার, একটা L2 দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে L2 দেওয়া হয়েছে? এই যে স্যার, এই যে স্যার। আচ্ছা দাঁড়ান দেখি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যেটা দেওয়া হয়েছে, আমি আজকে যেটা দিব সেটা ফাইনাল L2, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। L0, L1, L2, ঠিক আছে? আমি আপনাদের লেকচার শিট গুলো দিয়ে দিচ্ছি। লেকচার শিটে আপডেটেড যেটা আছে সেটার উপরে আপনাদের পরীক্ষার মোটামুটি প্রিপারেশন নেবেন। পরীক্ষা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার ম্যাথ কত মার্কে থাকবো? ম্যাথ আপনাদের পরীক্ষার মধ্যে নরমালি আপনাদের জন্য যে শিডিউলিং টেকনিক যেটা আমরা করেছিলাম, ক্রিটিক্যাল পথ এবং পার্ট অ্যানালাইসিস মনে আছে কিনা আপনাদের, ওইখান থেকে হয়তো একটা এক্সাম পরীক্ষার কোশ্চেন আসতে পারে। আর আজকে যেগুলো পড়ালাম, প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস থেকে একটা ম্যাথ আসতে পারে। সো প্রজেক্ট ফিজিবিলিটি অ্যানালাইসিস থেকে ম্যাথ আসতে পারে, শিডিউলিং টেকনিক যেটা পড়িয়েছিলাম, পার্ট অ্যানালাইসিস, সিপিএম অ্যানালাইসিস, ওখান থেকে ম্যাথ আসতে পারে। আর এই তো স্যার, ম্যাথের মার্ক পার্সেন্টেজটা কেমন থাকবে স্যার? ম্যাথে মার্ক পার্সেন্টেজটা, ম্যাথে ধরে নেন 50% পাবেন। 50% ম্যাথ আর 50% থিওরি এরকম? জি হতে পারে, হতে পারে, জাস্ট আইডিয়া দেওয়া আর কি। 50% ম্যাথ, 50% থিওরি। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা সবাই আমাদের অ্যাটেন্ডেন্সটা, জি বলেন। কোনো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন বা কোশ্চেনের একটা স্যাম্পল দিলে ভালো হতো। প্রিভিয়াস কোশ্চেন তো দিতে পারবো না।
কোনো কারণ কুইজও আপনাদের এই দিবেন সাবজেক্টটা নতুন। কিছু না? এটা হচ্ছে আপনাদের নতুন সাবজেক্ট, তো আমি মোটামুটি যেগুলো পড়িয়েছি আপনাদের সেগুলোর মধ্যেই যদি মোটামুটি বুঝে থাকেন লিখতে পারবেন আশা করি। জি স্যার, ওকে স্যার। আজকের ক্লাসে যেগুলো বললাম সেগুলো তো বললাম, এগুলো একটু ভালো মতো দেখবেন। তো আশা করি হয়তো মোটামুটি আমি ক্লাসে যেগুলো পড়িয়েছি যেভাবে পড়িয়েছি সেভাবে যদি লিখতে পারেন দ্যাটস এনাফ। স্যার আমাদের বি সেকশনে গ্রুপে একটু পিডিএফটা দিয়ে দিন। জি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে যাদের কোশ্চেন নাই তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।